সেকেন্ড, আজকে কলমটা তো নেই মনে হয়। হ্যালো, শুনতে পাচ্ছ? বলে শোনা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো রুবেল, চিত্রা, শিলাদিত্য। আচ্ছা শুভলক্ষ্মী, শুনতে পাচ্ছ? বোর্ডটা দেখা যাচ্ছে? স্যার মানে বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক আমাদেরও ঠিক তো আছে, প্রচুর দেখা বৃষ্টি যাচ্ছে। হচ্ছে। আচ্ছা, তো হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, আপনি শুরু করুন। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আমরা আগের দিন আলোচনা করছিল পার্সোনালিটি নিয়ে, তাই তো? পার্সোনালিটি নিয়ে, হ্যাঁ। তো পার্সোনালিটি থেকে যে টপ টপ থিওরি গুলো তোমাদের এক্সামে পড়ে, সেগুলো আমি আগের দিন পড়াশোনা করে দিয়েছি, মানে আগের দিন পড়ানো হয়ে গেছে। পার্সোনালিটি থেকে আর খুব একটা কিচ্ছু বাকি নেই। একটা 20 মিনিটের ক্লাস পার্সোনালিটি থেকে বাকি আছে, সেটা আমি আপলোড করে দেবো। 20 মিনিটের ক্লাস হবে সেটা, ঠিক আছে? তাহলে তোমাদের পার্সোনালিটি কমপ্লিট। আর লার্নিং থেকে যেটা বাকি ছিল সেটা হচ্ছে তোমাদের, মানে যেগুলা থেকে প্রশ্ন পড়ে এক্সামে, সেগুলো হচ্ছে অলরেডি হয়ে গেছে। লার্নিং থেকেও সেগুলো হয়ে গেছে, আর পার্সোনালিটিও আগের দিনে কমপ্লিট করে দিয়েছি। যেগুলো থেকে মানে আশা করি রেকর্ডিং ক্লাসটা রয়েছে, রেকর্ডেড পার্সোনালিটির যে টপ মোস্ট আমি ক্লাসটা নিয়েছিলাম, দেখলাম যে পরীক্ষাতে ওইগুলা থেকে প্রশ্ন হবে। আর 20 মিনিটের একটা ক্লাস আছে, ওটা আমি করে দেবো, ওটা কোনো সময় রেকর্ডেড করে দেবো আমি, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি দেখলাম তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট যে টপিক রয়েছে, সেটা হচ্ছে কি বলো না, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা যদি তাকাও, সেখানে দেখতে পাবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। আর হচ্ছে ইন্টেলিজেন্টটাও তোমাদের কিন্তু আছে, মানে বুদ্ধি যেটা, হ্যাঁ, সেটা কিন্তু রয়েছে। তো এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু টপিক। প্রাইমারিতে আছে ওটা প্রচুর পারবো। বৃষ্টি হচ্ছে। কিছু বলছো? বৃষ্টি হচ্ছে এদিকে প্রচুর। আপনি কোথা থেকে ক্লাস করছেন? পুরুলিয়া। তাহলে কি করা যাবে বলো? ক্লাসটা কন্টিনিউ করবো না আমি রেকর্ডিং করে রেখে দেবো বলো? পরে দেখে নিবে তোমরা, হ্যাঁ? না না স্যার, আপনি ক্লাস করান, যদি না করতে পারি তখন পরে শুনে নেবো। পরে শুনে নেবে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এবার আমি কি বলছিলাম, যে তোমাদের খুব ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে, আচ্ছা সিলেবাস চেঞ্জের তো মনে হয় কোনো এখন আপডেট আসেনি, কি জানো কি? এই যেটা সিলেবাস চেঞ্জের কিছু আপডেট এসেছে? নেই মনে হয় এখনো পর্যন্ত। যাই হোক, ছেড়ে দাও। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক। আর আগের দিন আমি পড়েছিলাম পার্সোনালিটি, সেই পার্সোনালিটি কিন্তু যেটা আমি পড়িয়েছি ওর মধ্যে প্রশ্ন আসে যাবে। এবং আর কিছু কিছু বাকি, মানে একটু বাকি আছে, ওটা আমি করিয়ে দেবো।
এখন তোমাদের খুব ইম্পর্টেন্ট, আমি খুব টপ ইম্পর্টেন্ট গুলো আমি পড়িয়ে দিচ্ছি এখন। সেটা হচ্ছে সেই জিনিসটা আমি কভার করছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো সেই ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, এই কনসেপ্টটা থেকে যেসব তোমাদের নতুন আমি চ্যাপ্টার আজকে শুরু করছি, যেটা যার নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যার বাংলা নামটা কি? বাংলা নাম হচ্ছে ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য। ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য, এটা তোমাদের প্রাইমারিতেও আছে আর আপার প্রাইমারিতেও কিছু রয়েছে। ব্যক্তিগত বৈষম্য এই চ্যাপ্টারটার নাম, এবং তোমরা এর ইংরেজি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তো প্রথমে তোমরা একটু দেখে না, মানে লিখো, এটা আশা করি সবাই আন্ডারলাইন করলে। এরপরে লেখো যে ব্যক্তিগত বৈষম্য, এই বিষয়টা যখন আমরা আলোচনা করি কনসেপ্টটা, সেই সময় কিন্তু একজন ব্যক্তির নামটা কিন্তু উঠে আসে। এমসিকিউতে কিন্তু তার প্রশ্ন পড়ে যে চার্লস ডারউইন তার বিবর্তনবান যে তত্ত্ব, সেই তত্ত্বে কিন্তু এই ব্যক্তিগত বৈষম্যের কথা কিন্তু উল্লেখ করা যায়। চার্লস ডারউইন এমসিকিউতে পড়তে পারে। চার্লস ডারউইন, বোর্ডটা দেখতে পাচ্ছ তো, অসুবিধা নেই তো কোনো? এইটা কিন্তু এমসিকিউ পড়ে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিষয়ে একজন বিখ্যাত মানুষ যার কিন্তু ভূমিকা রয়েছে, ওনার নাম কি, অপশন দিয়ে দিবে। তখন তোমরা অপশনে অনুসার দেবে, যদি চার্লস ডারউইন যদি তোমরা পাও অপশনে, তখন কিন্তু তোমরা ইজিলি লিখে দেবে চার্লস ডারউইন অ্যান্সার। ওকে, আশা করি বোঝা হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি, একটু কনসেপ্ট একটু আমি ডিটেলসে আলোচনা করে দিই। আমি কোশ্চেন ওরিয়েন্টেড আলোচনা হবে, তার আগে একটু কনসেপ্টটা একটু বিল্ডিং করে নাও যে হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কনসেপ্টটা। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আরো একটা প্রশ্ন আমাদের বারবার দেখা যায়, সেটা হচ্ছে ব্যক্তিগত। আর তার আগের দিন কি পড়েলাম আমি, ব্যক্তি পার্সোনালিটি কি, আগের দিনে আমি পড়িয়েছি হোয়াট ইজ পার্সোনালিটি। তো আমি আশা করি যদি ক্লাসটা কেউ না করো, তাহলে আমার রেকর্ডেড ক্লাস আছে, সেখানে গিয়ে দেখে নেবে। আমি বুঝিয়েছি যে পার্সোনালিটি বিষয়টা কি, এবং পার্সোনালিটি থেকে যেসব মেজর থিওরি রয়েছে, যে থিওরি গুলা থেকে বারবার এক্সামে কোয়েশ্চেন দেখা যায়, সেই অল থিওরি কিন্তু কভার করা হয়েছে সেই ভিডিওতে। ওকে, এখন আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ব্যক্তিগত বৈষম্য। দ্যাট মিনস পার্সোনালিটি, আগের দিন যেটা আমি পড়িয়েছি তার সাথে আজকের বিষয়ের একটা গভীর সম্পর্ক রয়েছে। যারা আগের ক্লাসটা দেখেছো তারা কিন্তু বুঝতে খুব সহজেই পারবে আজকের বিষয়টা, আর যারা দেখোনি তাদেরও সুবিধা হবে। কিন্তু যদি আমি বলবো ক্লাসটা কিন্তু দেখে নেবে। তার আগে আমি তাহলে পার্সোনালিটি বিষয়টা বোঝাচ্ছি না, কারণ আগে আমি বুঝিয়েছি। এখন হচ্ছে আজকের বিষয় যে তোমাদের পার্ট আছে যে ব্যক্তিগত বৈষম্য পার্থক্য, সেটা কি? সেটা হচ্ছে বিষয়টা, এই পৃথিবীতে অ্যাপ্রক্স যদি আমরা ধরি 700 কোটি মানুষ, তাহলে 700 কোটি মানুষের মধ্যে কিন্তু আগের দিন বলেছি কোনো মানুষের সাথে কোনো মানুষের কিন্তু তোমরা মিল পাবে না। অল আর ইউনিক। আমরা কি বলবো, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু একে অপরের থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে আলাদা। সেটার নাম হচ্ছে ব্যক্তিগত বৈষম্য। ওকে, ব্যক্তিগত বৈষম্য মানে কি, পৃথিবীতে কোনো মানুষ আর একটা মানুষের একই রকম হতে পারে না, হুবহু কোনোদিন হতে পারে না। তার মধ্যে কিছু না কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, তাকেই বলি আমরা সাধারণভাবে বা খুব সিম্পলি যদি আমরা বলি, সেটা হচ্ছে ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমি কি বললাম, এমসিকিউতে তোমার যে কি, এমসিকিউতে প্রশ্ন পড়বে যে হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, দ্যাট মিনস হচ্ছে এটাই, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক। একটা মানুষের সাথে অন্য একটা মানুষের হুবহু সবকিছু মিল দেখতে পাওয়া যায় না। কিছু না কোনো ক্ষেত্রে বা কোনো দিক থেকে একটা মানুষ আরেকটা মানুষের দিক থেকে, একটা মানুষ আরেকটা মানুষের থেকে তুমি আলাদা রয়েছে, কিছু একটা আলাদা পাবে। সেইটার নামে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। পৃথিবীতে 700 কোটি মানুষ হোক আর 800 কোটি মানুষ হোক, কোনো মানুষ আর একটা মানুষের মানে সেম হবে না, যে সবকিছু একই রকম হবে না। একটা মানুষ আর একটা মানুষের থেকে সম্পূর্ণ ইউনিক হবে। সেরকম ইউনিক, সেটার নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সে যদি যমজ সন্তান হয় তবুও তাদের মধ্যে কোনো না কোনো কিন্তু পার্থক্য দেখতে পাবে। সেটাকে আমরা সাধারণভাবে খুব সহজভাবে আমরা কি ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলে থাকি। ওকে, এইটা হচ্ছে মেজর কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দ্যাট মিনস কি, সিম্পলি হচ্ছে একটা মানুষ অন্য মানুষের থেকে আলাদা। দ্যাট মিনস কি, প্রত্যেক মানুষ তার একটা ইউনিক, তার একটা নিজস্বতা কিন্তু রয়েছে।
প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা রয়েছে, সেটা নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ওকে, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কাকে বলে। এরপর আমরা স্টেপ 2 আলোচনা করব, সেটা হচ্ছে আমি বলেছি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিষয়ে একজন বিখ্যাত মানুষ যার উক্তি কিন্তু রয়েছে, তিনি হচ্ছেন, যার ভূমিকা বিরাট, সেটি হচ্ছে চার্লস ডারউইন। সেই চার্লস ডারউইন, তোমাদের যদি প্রশ্ন পড়ে যে চার্লস ডারউইন কি, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথায় তত্ত্বে একজন বিখ্যাত লোক, সেটার নাম হচ্ছে চার্লস ডারউইন। ওকে, এবার চার্লস ডারউইন যে তিনি বিবর্তন যে বাদ, সেই তত্ত্ব দিয়েছে বিবর্তনবাদ। এই যে তার বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদ যে তত্ত্বটায়, এই তত্ত্বটা কিন্তু দুটো নীতি উঠে এসেছে। সেই দুটো নীতি কি? সেই দুটো নীতি হচ্ছে, 1 নম্বর নীতিটা হচ্ছে সমজাতীয় প্রাণীর জন্ম দেয়। চার্লস ডারউইনের একটা বিখ্যাত তত্ত্ব, সেই বিখ্যাত তত্ত্বটার নাম হচ্ছে বিবর্তনবাদ। তত্ত্বটার নাম হচ্ছে বিবর্তনবাদ। সেই বিবর্তনবাদ এই যে তত্ত্ব, সেই তত্ত্বের দুটো কিন্তু নীতি উঠে এসেছে। সেই দুটো নীতি কি? সেই দুটো নীতি, একদম প্রথম নীতিটার আমি বলছি, সেটা হচ্ছে যে সমজাতীয় প্রাণীর জন্ম দেয়। 1 নম্বর নীতি যে সমজাতীয় প্রাণীর জন্ম দেয়, অর্থাৎ মানুষ জাতিরই জন্ম দেয়। ঠিক আছে, গরু জাতিরই জন্ম দেয়, টাইগারেই জন্ম দেয়, বাঘেরই জন্ম দেয়, হাতিই জন্ম দেয়, অর্থাৎ সমজাতীয় প্রাণীর জন্ম দেয়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর নীতি। এইটাকে ইংরেজিতে কি বলে? এটাকে ইংরেজিতে বলে লাইক বিগ্যাটস লাইক। আচ্ছা, LIKE BEGETS, তারপর হচ্ছে লাইক। প্রশ্ন পড়বে কি এটা কার আছে? চার্লস ডারউইন। বিগেটস BEGETS, লাইক বিগেটস লাইক, এটা ইংরেজি টার্ম। আর বাংলাটা হচ্ছে কি, যে সমজাতীয় প্রাণীর জন্ম দেয়। যারা বই খাতা খুলে আছো প্লিজ লিখে লাও, এটা চার্লস ডারউইনের প্রথম ওই বিবর্তনবাদ যে তত্ত্ব, সেই বিবর্তনবাদ তত্ত্বের প্রথম যে নীতি, সেটা হচ্ছে লাইক বিগেটস লাইক, সমজাতীয় প্রাণীর জন্ম দেয়। MCQ কিন্তু কোয়েশ্চেন দেখা যাবে, আই থিঙ্ক সবার লেখা হয়েছে। নেক্সট, 2 নম্বর যে নীতিটা, সেই 2 নম্বর নীতি আছে লস অফ ভেরিয়েশন। সমজাতীয় প্রাণীর জন্ম দিলেও তাদের মধ্যে কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটা 2 নম্বর নীতিটা। এটা 2 নম্বর নীতিটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইংরেজিতে লেখো, বেশি কিছু জানার নাই, এইটুকু লেখো যে লস অফ ভেরিয়েশন। ডাইরেক্ট প্রশ্ন পড়বে, VARIATION, ডাইরেক্ট প্রশ্ন আসবে। কি আসবে প্রশ্ন? যে লস অফ ভেরিয়েশন এটা কার? তখন বলবে চার্লস ডারউইন। ঠিক আছে, এটা হচ্ছে চার্লস ডারউইন। আর একটা কি বললাম, লাইক বিগ্যাটস লাইক, এই দুটো নীতি কিন্তু চার্লস ডারউইন দিয়েছে। ঠিক আছে, দ্বিতীয়টা কি বললো, যে সমজাতীয় প্রাণী জন্ম দিলেও তাদের মধ্যে কিন্তু বৈচিত্র্য দেখা যায়। ওকে, আশা করি সূচনাটা বা ভূমিকাটা আমাদের কমপ্লিট হয়েছে। রূপালী, কমপ্লিট হয়েছে? খেয়ালি বুঝতে পেরেছো? রেসপন্স প্লিজ, এনিওয়ান? If you understand my topic, you can respond. Anybody? Dhiren? হ্যাঁ স্যার বুঝে গেছে। Okay, if you understand, then when I ask you, everybody must be respond me. Okay, don't let. ওকে স্যার, ওকে। Okay, next. Then হচ্ছে কি, এরপর আমাদের যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু মনোবিজ্ঞানী বা আধুনিক শিক্ষাবিদ আছে, যাদের কিন্তু থিওরি, সেই থিওরি গুলো আমাদের কিন্তু পড়ে। হ্যাঁ, তাদের মধ্যে কি, তাদের নাম চলে আসে যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে যেসব মনোবিজ্ঞানীগণ বা সাইকোলজিস্ট রয়েছে, তাদের কিন্তু MCQতে নাম রয়েছে, যেগুলো MCQতে দিয়ে দেয়। তাদের একটু নাম লিখে রাখো, তারা কিন্তু এই বিষয়ে খুব বিশেষজ্ঞ। তারা 1 নম্বর প্লেটো, ঠিক আছে, প্লেটো, অ্যারিস্টটল এবং রুসো। ঠিক আছে, প্লেটো, অ্যারিস্টটল এবং রুসো।
তিনজন লেখো। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে এদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। 1 নম্বর বললাম প্লেটো, তারপরে বললাম অ্যারিস্টটল, তারপরে বললাম রুসো। নেক্সট দেখো, যেটা পরীক্ষায় আমাদের পড়েছিল সিটেটে, সেটা হচ্ছে কি এই গ্যালটন বংশগতের ভিত্তিতে ব্যক্তিতে পার্থক্য নির্ধারণ করেছেন। গ্যালটনের নামটা কিন্তু পড়ে, গ্যালটন কি, গ্যালটন একজন বিখ্যাত মানুষ, যিনি কি করেছিলেন, বংশগতের ভিত্তিতে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কিন্তু করেছিলেন। তাহলে কি বংশগতের ভিত্তিতে, বংশগতি মানে ইংরেজিতে কি বলবো ওটাকে, হেরিডিটি। তাহলে হেরিডিটির উপর ভিত্তি করে ব্যক্তিগত ডিফারেন্স করেছে যে মানুষটা, তার নাম হচ্ছে গ্যালটন। গ্যালটন হচ্ছে একজন বিখ্যাত মানুষ, যিনি ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে রেকর্ডিং অন আছে, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিষয়ে একজন বিখ্যাত মানুষ, তার নাম হচ্ছে গ্যালটন। এই গ্যালটন কি বিষয়ে তিনি কথা বলেছেন? গ্যালটন বলেছেন যে গ্যালটন ব্যক্তিগত যে পার্থক্য, সেই ব্যক্তিগত পার্থক্যটা কার ভিত্তির উপর বলেছে? হেরিডিটির উপর ভিত্তি করে তিনি ব্যক্তিগত পার্থক্য দেখিয়েছে। হেরিডিটির উপর ভিত্তি করে ব্যক্তিগত পার্থক্য যিনি দেখিয়েছেন, ওনার নাম হচ্ছে গ্যালটন। হেরিডিটি মানে বংশগতি। ওকে, তার আগে আশা করি প্রত্যেকের কাছে এইটুকু ক্লিয়ার আছে যে আমাদের যে পার্সোনালিটি গুলো কি, আমাদের পার্সোনালিটি কিসের ভিত্তিতে তৈরি হয়? আমাদের প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি তৈরি হওয়ার ক্ষেত্রে এই দুটো জিনিসের কিন্তু বিরাট বড় ভূমিকা রয়েছে। একটা হচ্ছে হেরিডিটি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। হেরিডিটিকে বাংলায় বলবো আমরা বংশগতি, আর এনভায়রনমেন্টকে বাংলায় বলবো পরিবেশ। অর্থাৎ কি বংশগতি গুণিত এনভায়রনমেন্ট সমান আমরা আগেই পড়েছি ডেভেলপমেন্ট। অর্থাৎ কি এই বিকাশের এই আমাদের পার্সোনালিটি তৈরির ক্ষেত্রেও এই হেরিডিটি মানে বংশগতি, আর এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এই দুটো জিনিসের কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে আমাদের ব্যক্তিত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ধরনের বিকাশের ক্ষেত্রে এই বংশগতি অর্থাৎ হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কিন্তু ভূমিকা অপরিসীম। সেই বিষয়ে কিন্তু যখন আমরা আলোচনা করেছি বা গবেষণা হয়েছে, কিছু কিছু বিজ্ঞানী বলেছেন যে একটা মানুষের বিকাশের ক্ষেত্রে বা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে, একটা মানুষ বা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে কিছু কিছু এই আমি বললাম না যে একটা মানুষ বা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে এই হেরিডিটি অর্থাৎ বংশগতি আর এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, এই দুটো জিনিসের ভূমিকা অপরিসীম। কিন্তু এই বিষয়ে গবেষণা করে দুটি দলের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কি বিরোধ দেখা দিয়েছে? কিছু কিছু মনোবিজ্ঞানী বা কিছু কিছু মনস্তত্ত্ববিদ মনে করেছেন বা মনোবিজ্ঞানী, একটা মানুষ বা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু বংশগতির। এটা কিছু একদল মনোবিজ্ঞানী মনে করেছেন। আর একদল মনোবিজ্ঞানী মনে করেছেন যে শিশুর বিকাশের ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা রয়েছে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের। এই বিষয়ে তুমুল তাদের মধ্যে বিরোধ দেখা যায়। লাস্টে কি হয়েছে? লাস্টে সিদ্ধান্তে মানে যারা কিছু কিছু মানুষ আছে যারা কি করেছে, যারা বংশগতির উপর বেশি জোর দিয়েছে, আবার কিছু কিছু মনোবিজ্ঞানী রয়েছে যারা পরিবেশের উপর বেশি জোর দিয়েছে। কিন্তু শুধু জোর দিয়েছে এরকম নয়, তারা প্রমাণ করেও দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দিয়েছে যে না, একটা শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি। আবার কিছু কিছু বিজ্ঞানী তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতি নয়, পরিবেশের প্রভাব বেশি। সেরকম যদি তোমরা দেখো, যদি মেদিনীপুরের কোন স্টুডেন্ট পড়ছো আমার কাছে, পশ্চিম মেদিনীপুরের কোন স্টুডেন্ট আছো কি, বা পূর্ব কোন মেদিনীপুরের এনিওয়ান আছো? মেদিনীপুরে কোন স্টুডেন্ট নেই মনে হয়। মেদিনীপুরে একটা পরীক্ষা হয়েছিল বা একটা ঘটনা ঘটেছিল, সেটা দেখো। কি ঘটনা ঘটেছিল? যে একটা মনে করে শিশু জঙ্গলে পাওয়া যাইছিল, একটা শিশুকে জঙ্গল পাওয়া যাইছিল, কিন্তু সেই শিশুটা জানো নেকড়ে বাঘ, সেই নেকড়ে বাঘের মতন আচরণ করতেছিল। নেকড়ে বাঘের মতন মানে আচরণ করতেছিল, সে মানুষের মতন আচরণ করে নাই। অর্থাৎ এইখানে কি বোঝা যাচ্ছে? এইখানে বোঝা যাচ্ছে সেটাই, যে একটা মানুষ কিন্তু মানুষ হবে না, একটা মানুষ কোনোদিনই মানুষ হবে না যদি সে উপযুক্ত পরিবেশ না পায়। আজকে আমরা মানুষ হয়েছি, কোনোদিন কিন্তু মানুষ হতাম না যদি না আমরা একটা সমাজের মধ্যে নিজেদেরকে
সমাজে থাকার একটা সুযোগ পেয়েছি বলে আজকে আমরা মানুষ হয়েছি। একই রকম ভাবে আমরা মানে আমি বোঝাতে চাইছি সেটাই, এই ক্ষেত্রে যারা পরিবেশবাদী অর্থাৎ যারা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পরিবেশকে বেশি জোর দেয়, তারা এখানে প্রুভ করে দেখিয়ে দিয়েছে যে তোমার মধ্যে বংশ বংশগতির যতই প্রভাব থাকুক না কেন, যদি একটা উপযুক্ত পরিবেশ না পাওয়া যায় তাহলে একটা ব্যক্তিত্বের বিকাশ কোনোদিনই ঘটা সম্ভব নয়। তার জন্য যারা পরিবেশবাদী তারা কিন্তু এই পরিবেশটার উপর বেশি জোর দিয়েছে। একটা পরীক্ষা তোমাদেরকে আমি বলে দিলাম, এটা কার উপর কি, এটা পরিবেশবাদীদের উপর একটা গবেষণা। তিনি গবেষণা করে কি তারা উপলব্ধ হয়েছে, এই জিনিসটা পশ্চিম মেদিনীপুরের একটা ঘটনা। নেকড়ে শিশু ওদেরকে বলা হতো, যে নেকড়ে বাঘের সঙ্গে দেখিয়েছিল যে ওই শিশুগুলা শিশুগুলা মানে জঙ্গলে পাওয়া যাচ্ছিল নেকড়ে বাঘের সাথে ঘুরতেছিল। তারা সম্পূর্ণ হুবহু একদম নেকড়ে বাঘের মতনই আচরণ করতেছিল। কোনোভাবে তুমি বুঝতেই পারবে না যে এরা মানুষের প্রজাতি বটে, একদম হুবহু। অর্থাৎ এই ক্ষেত্রে পরিবেশবাদীরা বলছে যে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে, ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে, একটা শিশুর বিকাশের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রভাব কিন্তু পরিবেশের রয়েছে। তারা এটা প্রুভ করে দেখিয়ে দিচ্ছে। এরকম অনেক প্রমাণ আছে যারা কিন্তু দেখান নিয়েছে পরীক্ষার মাধ্যমে, যে না, তারা পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাব কিন্তু বেশি। এরপর যারা বংশগতিবাদী বা বংশগতির বিষয়টাকে বেশি জোর দিয়েছে, তারা কি করেছে, তারা এই বংশগতির বিষয়টাকে প্রমাণ করে বা গবেষণা করে দেখিয়ে দিয়েছে। ঠিক একই রকম একজন বিখ্যাত যিনি বংশগতির উপর জোর দিয়েছে, সেরকম লোক হচ্ছে একজন ওয়াটসন। সেই ওয়াটসন একটা খুব সুন্দর কথা বলেছে। তিনি কি বলেছে, ওয়াটসন বলেছে যে কথা কেন, তিনি গবেষণা করেও মানে দেখানোর কথা বলেছেন। তিনি কি বলেছেন যে ওয়াটসন বলেছেন যে আমাকে 1 ডজন ছেলে দাও বা 1 ডজন শিশু দাও, ছেলে নয় 1 ডজন শিশু দাও আমাকে, 1 ডজন মানে 12টা, আমাকে 1 ডজন শিশু দাও, যাকে যেটা বলবে আমি সেটা বানিয়ে দেবো। যদি তুমি একে ডাক্তার বলো আমি ডাক্তার বানিয়ে দেবো, যদি তুমি একজনকে বলো যে 1 নম্বরটাকে ডাক্তার করো আমি ডাক্তার বানিয়ে দেবো, যদি 2 নম্বরটাকে বলো এটাকে উকিল বানাও আমি উকিল বানিয়ে দেবো, যদি 3 নম্বরটাকে বলো ইঞ্জিনিয়ার বানাও আমি ইঞ্জিনিয়ার বানিয়ে দেবো। অর্থাৎ এইখানে কি বলছে, এইখানে ওয়াটসন যেটা বলছে যে সবকিছু সম্ভব। ওয়াটসন পরিবেশবাদী ছিল। ওয়াটসন নিশ্চয়ই পরিবেশবাদী মনে হয়েছিল ওয়াটসন। দাঁড়াও একটু দেখি, এই যুক্তিটা কিন্তু ও দিয়েছিল ওয়াটসনও, বুঝতে পারলে, যে আমাকে 1 ডজন দাও, ছেলে দাও বা শিশু দাও, তুমি যেটা বলবে আমি সেটাই বানিয়ে দেবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে একটা পার্সোনালিটি অর্থাৎ একটা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ দুজনেরই কিন্তু সমান ভূমিকা রয়েছে। কিন্তু এই বিষয়ে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। কিছু কিছু মনস্তত্ত্ববিদ আছে যারা পরিবেশের উপর জোর দিয়েছে, আবার কিছু কিছু মনস্তত্ত্ববিদ আছে যারা বংশগতির উপর জোর দিয়েছে। এই বিষয়ে আমি দুটো পরীক্ষা তোমাদেরকে বললাম। একটা কি বললাম, এই ওয়াটসন মানুষটা যিনি কি বলছে যে আমাকে 12টা শিশু দাও, যাকে যেরকম বলবে আমি তাকে সেরকম বানান দিবে, ঠিক আছে, সে একটা কথা বলেছে। এবং অন্যদিকে আমি মেদিনীপুরের একটা কথা বললাম, সেই মেদিনীপুরের কথাটা কি, যে ওইখানে একটা দেখা যাচ্ছিল একটা নেকড়ে বাঘের গল্প আমাদের উঠে এসেছে, যে সেই শিশুগুলাকে নেকড়ে বাঘের সাথে কিছু শিশুকে আমরা দেখতে পাইছিলাম যারা কিন্তু মানুষের মতন আচরণ করতেছিল না, তারা কিন্তু সম্পূর্ণ কিসের মতন আচরণ করছে। হ্যাঁ, আপনার কোনটা মনে হয়, না দুটোই মনে হয়? বুঝলাম না, রিপিট করো বলছি প্রশ্নটা। আপনার এই বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি? না, আপনার কোনটা দুটোরে সমান দরকার, দুটোরে সমান আচ্ছা। দরকার। বংশগতি ছাড়া কোনোদিন হবে না। তুমি যদি বলো যে বংশগতিরও যতটা প্রভাব রয়েছে পরিবেশেরও ততটাই প্রভাব রয়েছে, অবশ্যই এমন নয় শুধু পরিবেশ দিয়ে সম্ভব নয়। একটা সুস্থ পরিবেশ দিয়ে যে যার বংশগতি কিচ্ছু থাকবে না তাকে, মানে দুটোরই সমান সমান ভূমিকা রয়েছে। এই বিষয়ে তুমুল আলোচনা আছে, অনেক গবেষণা আছে, যত গবেষণায় যাবে তত তর্ক বিতর্ক বাড়েন চলবে, কিন্তু আমি শেষ হবে যেমন নয়। আমি তোমাদেরকে এইটুকুই বলে দেবো যে দুটোরই কিন্তু ভূমিকা অপরিসীম। নেক্সট চলো আচ্ছা, এরপর আমি কি বললাম, আমি বংশগতি এবং এর কথাটা আলোচনা করলাম। অনেক আলোচনা হয়ে গেল, ঠিক আছে, কিন্তু বংশগতির উপর জোর দিয়ে ব্যক্তিত্বের পার্থক্য
যিনি আলোচনা করছেন তিনি হলেন গ্যালটন। ওকে, আচ্ছা নেক্সট চলো। এরপরে কিছু ডেফিনেশন সংজ্ঞা, মানে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা যে কাকে বলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত বৈষম্য, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা এখনো তোমরা পাবে নাই, বা ওটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে বলেছে। কিন্তু মেন বিষয়টা কি, মেন বিষয়টা যেটা আমি আগে বলে দিলাম, যে পৃথিবীতে যত মানুষ আছে, অর্থাৎ ধরো এখন বর্তমানে 700 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইউনিক কিছু নিজস্বতা আছে। কোনো মানুষ আরেকটা মানুষের সাথে সম্পূর্ণ কিন্তু সেম নয়, কিছু দিক নেই, কিছু দিকে তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এই যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিফারেন্স, একটা মানুষের সাথে আরেকটা মানুষের বিভিন্নতা, পার্থক্য, সেইটাকে সিম্পলি বা সাধারণভাবে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলে থাকি। এটা হচ্ছে মেন বিষয়টা। তাহলে এই সংজ্ঞাটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিষয়ে তোমাদের পরীক্ষায় কোনো সংজ্ঞা কারো পড়ে নাই, ডেফিনেশন কারো কিন্তু পড়ে নাই। আচ্ছা, এই বিষয়ে কি তোমাদের একটা কোন মানুষের প্রশ্ন পড়ে? গ্যালটনের কথা বলে কি, গ্যালটন প্রথম ব্যক্তি যিনি বৈষম্যের ক্ষেত্রে বন্টনের কথা বলেছিলেন। গ্যালটনই হচ্ছে প্রথম ব্যক্তি, গ্যালটন যিনি কি করেছেন, মানে বংশগতের উপর ভিত্তি করে ব্যক্তিগত পার্থক্যের কথা কিন্তু বলেছিলেন। ঠিক আছে, এই যে ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্য, এটা বিভিন্ন শ্রেণী বিভাগ কিন্তু করা যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ রয়েছে। কিরকম শ্রেণী বিভাগ দেখো, শ্রেণী বিভাগটা একটু দেখে নাও। শ্রেণী বিভাগটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। বোর্ডটা দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো এই ব্যক্তিগত পার্থক্যটাকে আমরা কি বললাম, যে ব্যক্তিগত পার্থক্য কার ভিত্তিতে তৈরি হয়? দুটো জিনিসের ভিত্তিতে তৈরি হয়, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ, অর্থাৎ হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট ইকুয়াল টু ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য, দুজনের ভূমিকা অপরিসীম, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। ঠিক আছে, এরপরে তোমাদের এই ব্যক্তিগত পার্থক্যের আমি কি দেখাচ্ছি, শ্রেণী বিভাগটা দেখাচ্ছি। অর্থাৎ কি, যে ব্যক্তিগত পার্থক্য বিভিন্ন দিক থেকে হতে পারে, তবে মূলত বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে এই পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। তবে শিক্ষার্থী বা শিশুদের মধ্যে যেসব দিকে পার্থক্য লক্ষ্য করা যায় সেগুলিকে কিভাবে আমরা আলোচনা করে দেখি, সেগুলোকে দেখো। একটা দিক আমরা বলছি, একটা হচ্ছে অর্জিত, মানে পৃথিবীতে আসে নিয়ে আমরা এমন কিছু অর্জন করি যার জন্য আমাদের ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। হ্যাঁ কলেজ ফোন করবো, হ্যাঁ ওখানে শিফট হচ্ছে, হ্যাঁ কল করবো তাহলে, ঠিক আছে। অর্জিত, আর একটা কি বললাম, সহজাত। ব্যক্তিগত আমি পার্থক্যটা দুভাগে ভাগ করলাম, একটা বললাম অর্জিত আর একটা বললাম সহজাত। অর্জিত মানে কি, অর্থাৎ এই পৃথিবীতে যেসব জিনিস আমরা অর্জন করি সেগুলো হচ্ছে অর্জিত বিষয়, আর কিছুগুলো আমাদের সহজাত থাকে, অর্থাৎ ইনএট থাকে, জন্মগত ভাবে পাই, মানে ইনবর্ন পাই, সেগুলো হচ্ছে সহজাত। তার অর্জিত বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করছি, তারপর সহজাত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। অর্জিত বিষয়গুলো কি, অর্জিত বিষয়টা হচ্ছে যেসব জিনিসগুলা, এখন অর্জিত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে অর্জিত বিষয়গুলোর মধ্যে কি কি পড়ছে? অর্জিত বিষয়গুলোর মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে 1 নম্বরে সামাজিক বিষয়, সামাজিক। 2 নম্বর কি, সাংস্কৃতিক, সামাজিক সাংস্কৃতিক। 3 নম্বর কি, প্রাক্ষবিক, প্রাক্ষবিক। আচ্ছা, 4 নম্বর কি, প্রাক্ষবিক মানে ইমোশনাল, আর শিক্ষাগত, শিক্ষাগত। প্রথমে আমি ভাগ করেছি ব্যক্তিগত পার্থক্যকে দুভাগে, একটা আছে অর্জিত, একটা আছে সহজাত। প্রথমে 2 ভাগে ভাগ করলাম। এই 2 ভাগটাকে অর্জিত এবং সহজাত, এই অর্জিতর মধ্যে আমি অর্জিতটাকে আবার 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে সামাজিক, তারপর একটা সাংস্কৃতিক, তারপর একটা প্রাক্ষবিক অর্থাৎ ইমোশনাল, তারপর একটা শিক্ষাগত। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করে দিচ্ছি, যার দরকার লিখে নিবে, আর যার দরকার নাই সে আরামসে রেকর্ডেড গুলো বারবার দেখবে। ঠিক আছে, তাহলে সামাজিক কি, কোন বিষয়গুলো আমরা প্রথমে একটু বুঝে নাও তোমরা, যে ব্যক্তিগত পার্থক্য, সে ব্যক্তিগত পার্থক্য যে হচ্ছে সে দুটোর ভিত্তিতে হচ্ছে। প্রথম কি বললাম, প্রথম একটা বললাম সহজাত, একটা বললাম আমি অর্জিত।
আমি ডিসকাস করছি এখন অর্জিত বিষয়টা নিয়ে। অর্থাৎ কি আমাদের যে একটা মানুষের সাথে এই আমি মৃন্ময়, বিকাশ কুণ্ডু, পীযূষ কান্তি, পৃথিবীতে হাজার হাজার মানুষ, আমাদের মধ্যে কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে কিসের ভিত্তিতে লক্ষ্য করা যাচ্ছে? দুটো জিনিসের উপর লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু জিনিস আমরা এই পৃথিবীতে আজ নিয়ে অর্জন করছি। আমি যেভাবে একটা বিষয় অর্জন করছি, মৃন্ময় কিন্তু সেভাবে সেই বিষয়টা অর্জন করছে না। বিকাশ কিন্তু সেই বিষয়টা সেভাবে অর্জন করছে না। পীযূষ সেই বিষয়টা সেভাবে অর্জন করছে না। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমরা জন্মগ্রহণ করার পর আমরা যেভাবে কোনো বিষয়কে অর্জন করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে সেই বিষয়টা কিন্তু অর্জন করে। অর্থাৎ পৃথিবীতে আসে নিয়ে আমরা যে বিষয়গুলো অর্জন করি, যার পরে আমাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়, সেটার নাম দিচ্ছি আমরা অর্জিত বিষয়। ওকে। আর 2 নম্বর জিনিসটা যেটা বললাম সহজাত বিষয়, অর্থাৎ কি পৃথিবীতে আমরা জন্মানোর আগে, অর্থাৎ আমরা পৃথিবীতে জন্মেছি, জন্মানোর সাথে সাথে আমরা জন্মগত ভাবে কিছু কিছু জন্মগত ভাবে কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে কি ইউনিক থাকে, জন্মগত ভাবে আমাদের ইউনিক থাকে, সেটাও জন্য কিন্তু আমাদের ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। ওকে, তাহলে প্রথমে আমি অর্জিত বিষয়টা একটু ডিসকাস করে দিলাম, তারপর আমি ডিসকাস করলাম সহজাত বিষয়টা। এখন আমি অর্জিত বিষয়টা নিয়ে আর একটু ডিসক্রাইব করছি। সেই অর্জিত বিষয়টার আমি 4টা পার্টে ভাগ করলাম। প্রথম পার্টটার নাম হচ্ছে সামাজিক, সেকেন্ড পার্টটার নাম হচ্ছে সাংস্কৃতিক, থার্ড পার্টটার নাম হচ্ছে প্রাক্ষবিক, 4 নম্বর পার্টটার নাম হচ্ছে সাংস্কৃতিক। একটা একটা পার্ট নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে অর্জিত বিষয় নিয়ে এখন আমাদের আলোচনার বিষয়, সে অর্জিত যে বিষয়, সে অর্জিত বিষয়ের 1 নম্বরটার নাম হচ্ছে সামাজিক। অর্থাৎ একটা জিনিস বুঝো মন দিয়ে, সেটা হচ্ছে এই পৃথিবীতে যে প্রথম আমরা আলোচনা করলাম সামাজিক বিষয়টা, তো দেখো প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে সমাজের এক একটা অংশ। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ সমাজের এক একটা অংশ। অর্থাৎ সমাজে যখন আমরা অংশগ্রহণ করি, তখন সমাজ থেকে, অর্থাৎ সমাজে আমরা বিভিন্ন রকমের আচার আচরণ করি। সেই সমাজে আচার আচরণ করার ফলে আমার কেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা ইউনিক স্বভাব চরিত্র গঠিত হয়। প্রত্যেকটা মানুষ যখন সমাজের সাথে মিশে, সে ইউনিক ভাবে মানুষের সাথে মিশে। ইউনিক দ্যাট মিনস কি, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে সমাজের সাথে মিশে, প্রত্যেকটা মানুষ সমাজ থেকে আলাদা আলাদা জ্ঞান অর্জন করে। আমি সমাজ থেকে যে জ্ঞান অর্জন করেছি, মৃন্ময় সমাজ থেকে আমার চাইতে আলাদা জ্ঞান অর্জন করেছে, বা আলাদা ভাবে অর্জন করেছে, বা আলাদা কিছু অর্জন করেছে। বিকাশ কুণ্ডু আমার থেকে আলাদা কিছু অর্জন করেছে, চিত্রে আমার থেকে আলাদা সমাজ থেকে কিন্তু অর্জন করেছে, বাসুদেব আমার থেকে আলাদা কিছু অর্জন করেছে। একই রকম ভাবে আমরা সবাই কিন্তু সমাজ থেকে আলাদা আলাদা ভাবে এবং আলাদা আলাদা কিছু অর্জন করি। আমাদের সবার কিন্তু সেম নয়। অর্থাৎ আমরা এইটাই বলতে পারি যে যেহেতু আমরা সমাজে বসবাস করি, এই পৃথিবীতে জন্মানোর পর সমাজের একজন অংশ আমরা প্রত্যেকটা মানুষ জাতি। তাই প্রত্যেকটা মানুষ জাতি এই সমাজের কিন্তু যেভাবে মিশিয়ে এবং যেভাবে মিলেমিশে তার মধ্যে যে জিনিসটা সমাজ থেকে অর্জন করে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা সমাজ থেকে একই জিনিস একই রকম ভাবে প্রত্যেকটা মানুষ অর্জন করতে পারি না। আমি আশা করি বুঝাতে পারছি। অর্থাৎ সমাজ থেকে প্রত্যেকটা মানুষ একই জিনিস একই রকম ভাবে একটা জিনিসকে অর্জন করতে পারে না, সে আলাদা আলাদা ভাবে কিন্তু অর্জন করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের আচার আচরণ আলাদা, প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র আলাদা, প্রত্যেকটা মানুষের মেলামেশার পদ্ধতি আলাদা, প্রত্যেকটা মানুষের কথা বলার ভঙ্গিমা আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদাভাবে চলাফেরা করে, প্রত্যেকটা মানুষ আলাদা সমাজের মানুষের সাথে মিশে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ একে অপর থেকে কিন্তু ইউনিক। কিভাবে? সামাজিক দিক থেকেও কিন্তু ইউনিক। কেন ইউনিক, কেন আলাদা? এই জন্যই আলাদা, সে সমাজ থেকে আলাদাভাবে জ্ঞান অর্জন করে, সমাজকে আলাদাভাবে সবাই আলাদা আলাদা চোখে কিন্তু দেখে, যার জন্য কিন্তু আমাদের মতের এত পার্থক্য লক্ষ্য করা যায়। আশা করি বুঝতে পারিস। এনি ডাউট? আমি বুঝাতে চাইলাম যেটা বুঝতে পারলে বিষয়টা কি? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সাংস্কৃতিক। অর্থাৎ এই যে প্রত্যেকটা মানুষ আমরা পৃথিবীতে বসবাস করি, সাংস্কৃতিক মানে কি, সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে বা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে বা নির্দিষ্ট কমিউনিটি মানে বুঝতে পারলে নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে একটা নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে
যে রীতি নীতি প্রথা, রীতি নীতি প্রথা, আচার আচরণ, খাওয়া দাওয়ার অভ্যাস, আদব কায়দা দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে বংশ পরম্পরায় অটোমেটিক ভাবে যেটা আমাদের মধ্যে বয়ে আসছে তাকে আমরা খুব সহজ ভাষায় সংস্কৃতি বলে থাকি। অর্থাৎ সংস্কৃতি মানে আমি বুঝাতে পারলাম, সংস্কৃতি মানে কি একটা নির্দিষ্ট জাতির মধ্যে, নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে, নির্দিষ্ট জাতির মধ্যে, নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে, নির্দিষ্ট অঞ্চল জুড়ে দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় রীতি নীতি আচার প্রথা, খাওয়া দাওয়ার অভ্যাস, জামা কাপড়ের পোশাক অটোমেটিক ভাবে যে একটা বংশ পরম্পরায় যখন বয়ে আসে তাকে আমরা বলি সংস্কৃতি। অর্থাৎ আশা করি এটা বুঝতে পারছি সংস্কৃতি বিষয়টা কি। আমাদের যে সংস্কৃতি, হিন্দুদের যেটা সংস্কৃতি, হিন্দু বলবো কেন, আমি সাঁওতালদের দেখবি একটা আলাদা সংস্কৃতি, কুর্মী জাতিদের একটা আলাদা সংস্কৃতি, ব্রাহ্মণদের একটা আলাদা সংস্কৃতি, যে কোনো সম্প্রদায়ের মধ্যে একটা আলাদা সংস্কৃতি আছে। তাদের খাওয়া দাওয়ার অভ্যাস, তাদের পোশাক, তাদের পূজা পার্বণ, তাদের ড্রেস, তাদের ভাষা, সবকিছু বংশ পরম্পরায় অটোমেটিক হয়ে আসছে। এইটার নাম সংস্কৃতি। অর্থাৎ পৃথিবীতে এই ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ একটা দেশে তোমরা লক্ষ্য করো, হাজার হাজার লক্ষ লক্ষ সংস্কৃতি সম্পন্ন মানুষ লক্ষ্য করা যায়। হাজার হাজার লক্ষ লক্ষ সংস্কৃতি ভিন্ন সংস্কৃতি সম্পন্ন মানুষ বা জাতির লক্ষ্য করা যায়। অর্থাৎ কুর্মীরা যে সংস্কৃতি থেকে আছে, সাঁওতাল গুলা যে সংস্কৃতি থেকে আছে, ওদিকে তোমরা যদি সাউথ ইন্ডিয়াতে দেখো তাদের একটা নির্দিষ্ট এলাকার যে সংস্কৃতি, দার্জিলিং দিকে যদি তোমরা যাও সেখানে একটা ছোট জায়গার মধ্যে আলাদা একটা সংস্কৃতি লক্ষ্য করবে। উত্তর ভারতের দিকে যদি যাও সেখানে মানুষের মধ্যে একটা আলাদা সংস্কৃতি লক্ষ্য করবে। অর্থাৎ কি এই বিভিন্ন সংস্কৃতি থেকে দীর্ঘদিন থাকার ফলে আমাদের মধ্যে একটা বিভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ আমি একজন কর্মী ছেলে, আমি মাহাতো ছেলে, পুরুলিয়ার অধিবাসী, তাহলে আমি যে সম্প্রদায়ের মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার ভাষা, আমার খাওয়া দাওয়া, আমার আদব কায়দা, আমার পূজা পার্বণের রীতিনীতি, এটা কিন্তু সম্পূর্ণ একদম দক্ষিণ ভারতের মানুষের আলাদা সম্প্রদায়ের থেকে সম্পূর্ণ আলাদা হবে। উত্তর ভারতের একজন আমার বয়সী ছেলে, তার সাথে কিন্তু আমার মিল থাকবে না, সম্পূর্ণটা আলাদা থাকবে। তার ভাষা, তার রীতি, অর্থাৎ একটা কি দেখা যাচ্ছে, একটা পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে এই সংস্কৃতি বিষয়টা, সেই কালচার বিষয়টা ওটা বিরাট ভাবে আমাদেরকে কিন্তু ভূমিকা গ্রহণ করছে এই ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে। আমি বললাম এই ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে কালচার বা সংস্কৃতি বিষয়টা একটা মুখ্য ভূমিকা অর্জন করছে। কেন মুখ্য ভূমিকা অর্জন করছে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ক্লিয়ার। হ্যাঁ স্যার। সুচিত্রা বুঝতে পারলে? শুনতে স্যার পাচ্ছ খুব আমার সহজ। ভয়েসটা? হ্যাঁ 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 স্যার। না বুঝতে পারছো তো? আমার এফোর্টটা তো কাজে লাগছে, মাথার হ্যাঁ উপর হ্যাঁ দিয়ে হ্যাঁ। যাচ্ছে নাই তো? না। এই জন্য আমি জিজ্ঞেস করছি যে আমার এফোর্টটা যেন বুঝো বাবা। কারণ আমার সিডিপি ইজ আ ইউনিক, মানে কি বলবো, সিডিপি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তোমরা হাজারো পড়াশোনা করো বাবা, হাজারো পড়াশোনা করো, আর হাজারো তোমরা এমসিকিউ সলভ করো, কোনোদিন কিন্তু প্রশ্ন কমন পাবে না। সিডিপি যে চারটা তোমরা অপশন পাবে পরীক্ষার হলে যখন যাবে, চারটা অপশন পাবে, তোমাদের মনে কি হবে জানো? যে চারটা অপশনের মধ্যে মনে হয় চারটা অপশনই ঠিক বটে, একটা মনে হবে না ভুল বটে। হ্যাঁ, এইটাই হচ্ছে সিডিপি। তখন কিন্তু তোমাদের প্রবলেম পড়ে যাবে। কিন্তু তোমাদেরকে যে কনসেপ্ট আমি ডেলিভার করছি, এই কনসেপ্ট ডেলিভারের পর যখন তোমরা প্রবলেম সলভ করবে, বিশ্বাস করো যেটা তোমাদের ফার্স্ট চুজ করবে, মাথাতে যেটা প্রথম ক্লিক করবে, গ্যারেন্টি দিচ্ছি সেটাই সঠিক উত্তর হবে। শুধু কনসেপ্টটা ডেলিভার করো। নেক্সট গল্প হচ্ছে প্রাক্কবিক অর্থাৎ ইমোশন। এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমাদের কিন্তু যার ভিত্তিতে আমাদের ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ইমোশন বা আবেগ। আমি যেভাবে আমার আবেগকে কন্ট্রোল করতে পারি, বিরাট কোহলি কিন্তু যে ক্রিকেটার, বা একজন মহেন্দ্র সিং যে বিখ্যাত ক্রিকেটার ধোনি, মহেন্দ্র সিং একজন, যারা ক্রিকেট খেলা দেখে না তাদের জন্য বলছি যে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে ভারতীয় ক্রিকেট যে দল, যে জাতীয় ক্রিকেট দল, সে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন অধিনায়ক বা কি বলে ক্যাপ্টেন। অর্থাৎ ক্যাপ্টেন, আমি যেভাবে আমার ইমোশনটা কন্ট্রোল করতে পারবো, মহেন্দ্র সিং ধোনি অর্থাৎ জাতীয় দলের যে নেতা ক্রিকেট টিমের, সে কিন্তু
আমার চাইতে বেশি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে। কেন করতে পারবে? কারণ আছে। মহেন্দ্র সিং ধোনি অর্থাৎ যিনি আমাদের ইন্ডিয়া টিমের ইন্ডিয়া টিমের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, তিনি যখন ওই মহেন্দ্র সিং ধোনি যখন বিশ্বকাপের খেলা খেলে বা যে কোনো একটা ক্রিকেট খেলা খেলছে, ভারতবর্ষের 120 কোটি মানুষ তাকে লক্ষ্য করে, মানে দেখে খেলাটা, অর্থাৎ 120 কোটি মানুষের আবেগ নিয়ে তাকে কিন্তু ক্রিকেট খেলতে হয়। তাহলে ধোনির আবেগ কন্ট্রোল করার ক্ষমতা অনেক বেশি, সেই জায়গায় আমার আবেগ কন্ট্রোল করার ক্ষমতা খুবই কম। মুখ্যমন্ত্রী যখন আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মুখ্যমন্ত্রী যতটা আবেগ কন্ট্রোল করতে পারবে আমি পারবো না, তোমরা কেউ পারবে না। মহেন্দ্র কি বলে এটাকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতটা পারবে ইমোশন কন্ট্রোল করতে, আমরা পারবো না। অর্থাৎ কি, এই পৃথিবীতে যে যতদিন বিভিন্ন সমস্যায় পড়বে সে তত বেশি আবেগ কিন্তু কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ কি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আবেগ কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু আলাদা আলাদা আছে, প্রত্যেকটা মানুষের। আর ওটা কিভাবে তৈরি হয়? ওটা তৈরি হয় যে যত প্রবলেম ফেস করে তার তত কিন্তু ওটা ডেভেলপ পাবে। এই যে আমাদের বাবা মা, তোমরা দেখবে একটা জিনিস মাথায় রাখবে, যখন মানুষ মারা যায়, দেখবে খুব কম বয়সের মানুষ মারা গেছে, তো দেখবে আবেগ কন্ট্রোল করার ক্ষমতা মেয়েদের কম আছে, ছেলেদের বেশি আছে। আবেগ কন্ট্রোল করার ক্ষমতা ছেলেদের বেশি আছে, মেয়েদের কম আছে। কিন্তু আবেগটা ম্যাক্সিমাম সময় পর্যন্ত থাকে ছেলেদের, আর মেয়েদের ম্যাক্সিমাম সময় পর্যন্ত থাকে না। মেয়েরা কিন্তু মানে খুব তাড়াতাড়ি কান্না করে দিলে ওদের আবেগটা শেষ হয়ে গেল, তারপর ওরা বিন্দাস থাকবে। কিন্তু একটা ছেলে কিন্তু কান্না করে না, ছেলেরা কান্না করে না, ওদের আবেগটা মনের মধ্যে ধরে রাখে এবং তাদের দুঃখটা অনেক সময় পর্যন্ত থাকে। ঠিক আছে, অর্থাৎ দেখবে যদি কোনো কম বয়সের মানুষ মারা যায়, ছেলেগুলা কি করে জানো, চুপচাপ একটু ঠান্ডা মাথায় থাকে, তারপর সে ভুলে নিজের কাজ করে, কিন্তু মেয়েগুলো পারে নাই। মেয়েদের আবেগ ক্ষমতা কিন্তু কম। এখানে প্রশ্ন বিভিন্ন ভাবে পড়তেই পারে যে ইমোশনাল ক্ষেত্রে কিন্তু বয়েজ একটু বেশি পারে গার্লসের তুলনায়। তাহলে কি বললাম, এই প্রাক্ষবিক বা ইমোশন কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। নেক্সট হলো শিক্ষাগত, 4 নম্বরটা আছে শিক্ষাগত পার্থক্য, মানে শিক্ষাগত বিষয়টা কিন্তু ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে থাকে। শিক্ষাগত বিষয়টাও ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে থাকে। কিরকম ভাবে অর্জন করে থাকো, একটা মানুষ সে মানুষটা যত শিক্ষা অর্জন করবে, যত আসল শিক্ষায় শিক্ষিত হবে, সে কিন্তু একটা আলাদা মানুষের থেকে, মানে সে অন্য মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হবে। এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষের শিক্ষার অর্জনের কারোর সাথে কারো কিন্তু সমান পাবে না। আইনস্টাইনই হই, তার সাথে কাউকে তুলনা করা যাবে না। ঠিক আছে, এইদিকে আমাদের এপিজে আব্দুল কালামই হয়, তার মতন কেউ হতে পারবে না। এইদিকে আমি হব, আমি যতই খারাপ স্টুডেন্ট হই, আমার মতন কেউ হতে পারবে না। ঠিক আছে, বিকাশ কুণ্ডু এবং বিকাশ কুণ্ডুর মতন কেউ শিক্ষা অর্জন করতে পারবে না। বিকাশ কুণ্ডু ইউনিক, অর্থাৎ শিক্ষাগত বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু একটা মানুষের ব্যক্তিগত পার্থক্য ঘটাতে কিন্তু ব্যাপক পরিমাণে বিশাল ভূমিকা অর্জন করে থাকে। বুঝতে পারলে? নেক্সট, এতক্ষণ আমি আলোচনা করলাম কি অর্জিত বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করলাম, যে কোন বিষয়গুলো অর্জন করে, এই বিষয়গুলো আমরা অর্জন করে আমাদের ব্যক্তিগত যে পার্থক্য, সেই ব্যক্তিগত পার্থক্যটা কিন্তু ঘটাতে সাহায্য করছি। তাহলে ব্যক্তিগত পার্থক্যটা ঘটাতে যেসব বিষয়গুলো অর্জন করে আমরা ঘটাতে সাহায্য করি, সেই 4টা বিষয় আলোচনা করলে, প্রথমে সামাজিক, তারপরে সাংস্কৃতিক, প্রেক্ষবিক আর শিক্ষাগত, এই 4টা জিনিস, সোশ্যাল, কালচার, ইমোশনাল এন্ড এডুকেশনাল, 4টা বিষয় বা 4টা ফ্যাক্টর আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে কিন্তু ব্যাপক পরিমাণে সাহায্য করছে। ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে এই 4টা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে। সেই বিষয়গুলো আমি পড়ালাম, প্রথম হচ্ছে সামাজিক, তারপরে সাংস্কৃতিক, তারপরে প্রেক্ষবিক, তারপরে শিক্ষাগত। নেক্সট আছে সহজাত বিষয়। এই সহজাত যে বিষয়, সেই সহজাত বিষয়গুলো কিন্তু আমাদের ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে ব্যাপক পরিমাণে সাহায্য করে। মৃন্ময়, বুঝতে পারছো?
হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে অতক্ষণ আলোচনা করলাম অর্জিত বিষয় নিয়ে। এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে সহজাত বিষয় নিয়ে। সহজাত বিষয় কি? কিছু কিছু সহজাত বিষয় আছে, এই সহজাত বিষয়গুলা আমাদের ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই কিছু আমাদের সহজাত বিষয় রয়েছে। সেই সহজাত বিষয় কটা আছে? সেই সহজাত বিষয় এখন আমি আলোচনা করব তিনটা। একটা হচ্ছে দৈহিক, একটা হচ্ছে মানসিক, আর একটা হচ্ছে মেজাজগত, যেটা বলবো। এগুলো কিন্তু আমরা অর্জন করি না, এগুলো আমরা জন্মগত ভাবেই পাই। সহজাত মানে কি? যেগুলো আমরা জন্মগত ভাবেই পাই। এই জন্মগত ভাবে কিছু আমাদের পাওয়া গুণ থাকে বা কিছু বৈশিষ্ট্য থাকে, যেগুলো কিন্তু আমরা অর্জন করে নেই। এগুলো জন্মগত ভাবেই পাই, যার জন্য আমাদের মধ্যে কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলা কি? এক নম্বর হচ্ছে দৈহিক, দুই নম্বর হচ্ছে মানসিক, তিন নম্বর হচ্ছে মেজাজগত। দৈহিক মানে কি? মৃন্ময় যেরকম দেখতে, সেটা কিন্তু জন্মগত ভাবে, ওটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, সে আর্টিফিশিয়াল মেকানিক্যাল, এই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল সেই করতে পারে। আমাদের এখন বায়োলজি অনেক ডেভেলপমেন্ট, ট্রিটমেন্ট, সে চেঞ্জ করতে পারে। কিন্তু এমনি এমনি ভাবে মৃন্ময় যে চেহারা পাইছে, সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক। পৃথিবীতে ওইরকম কেউ আর হতে পারে না, হুবু হুবু কেউ হতে পারবে না। কিছু না কিছু একটা ডিফারেন্স থাকবে। কে? আমি যেরকম দেখতে, আমার মতন পৃথিবীতে আর কেউ হতে পারবে না। কিছু না কিছু ডিফারেন্স থাকবে কি? ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দেহের গঠন এক হতে পারে নাই, কোনো পার্থক্য থাকবে কেই। অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। দুই নম্বর হচ্ছে মানসিক। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু মেন্টালিটি এক লয়, কোনো দিন হুবু হুবু এক হবে নাই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মানসিকতা কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু পার্থক্য থাকবে কি? সে হয়তো আমি বলি যে মানসিকতা না, আমার আর মৃন্ময়ের সবসময় মানসিকতা আমাদের একসাথে ম্যাচ হয়, আমরা বলি কোনো সময়। হ্যাঁ, হয়তো আমরা বলি যে আমার আর আমার ভাইয়ের আমাদের পছন্দটা এক। বিশ্বাস করো, কোনো দিন এক হবে না। কোথাও না কোথাও একটুকু না একটুকু পার্থক্য হবে কে। কিন্তু আমরা কি করে দিই? ওটা অ্যাডজাস্ট করে দিই। আমরা কি বলি কখনো কখনো যে, কখনো কখনো অনেক মানুষ বলে যে আমি এবং আমার ওয়াইফ, আমাদের দুজনের পছন্দ একই রকম, কিন্তু কোনো দিন হবে না। সব বিষয়ে একই রকম মানসিকতা হবে কে নাই, কখনো নাই কখনো পার্থক্য লক্ষ্য করা যাবে কে। কিন্তু আমরা কি করি? ওটা প্রকাশ করি নাই। হয়তো আমাকে বললো যে তোমার এই জামাটা পছন্দ হয়েছে, হয়তো কোনো ওয়াইফ তার স্বামীকে বললো এই জামাটা তোমার পছন্দ হয়েছে। হয়তো যেহেতু ওয়াইফের খুব ভালো পছন্দ, তখন স্বামী বলে দিল, মানে ওর হাজবেন্ড, সে হাজবেন্ড বলে দিল হ্যাঁ আমার খুব পছন্দ। তার মানে এরকম নয় যে সব সময় পছন্দ হবে, কখনো কখনো হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বা কোনো না কখনো কখনো না হতে পারে। কারণ কি? আমাদের প্রত্যেকটা মানুষের পৃথিবীতে মেন্টালিটি আলাদা, মানসিকতা আলাদা। সেই জন্য একটা মানুষের সাথে আরেকটা মানুষের মানসিকতা হুবু হুবু কোনোদিন মিল থাকবে নাই, যার জন্য আমাদের একটা মানুষের সাথে আরেকটা মানুষের, অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে মেজাজগত পার্থক্য। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মেজাজ কিন্তু আরেকটা মানুষের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। দ্যাট মিনস কি? দৈহিক পার্থক্য, মানসিক পার্থক্য এবং মেজাজগত পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ব্যক্তিগত বৈষম্য পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশের প্রভাব। এটা অলরেডি আমি আলোচনা করে দিয়েছি শুরুতে। ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের আচ্ছা, চলো একটু আছে যখন সেটা আলোচনা করে দিই। নেক্সট আমাদের যে টপিক বা কন্টেন্ট, সেটা হচ্ছে কি? ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশের প্রভাব। অলরেডি এটা আমি বুঝাচ্ছি, কিন্তু যে জিনিসগুলো পরীক্ষায় পড়ে সেই জিনিসগুলো একটু লিখে দিই। যে ব্যক্তিগত বৈষম্যে বংশধারা এবং পরিবেশের প্রভাব। ব্যক্তিগত বৈষম্যে সেই ব্যক্তিগত বৈষম্যে কি, কার প্রভাব? বংশগতি এবং পরিবেশের প্রভাব। এটা অলরেডি পড়াচ্ছি, কিন্তু যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো একটু বলে দিই। বংশগতি এবং পরিবেশের প্রভাব, দুটারই প্রভাব আছে। পরিবেশের প্রভাব আছে, বংশগতির প্রভাব আছে। ঠিক আছে, প্রথম আলোচনা করব বংশগতির, তারপর আলোচনা করব পরিবেশের। ঠিক আছে, চলো
প্রথমে আলোচনা করি। তার আগে একটা কমন, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে, যে বিখ্যাত মনোবিজ্ঞানী ওয়ান ওয়ান নাম মনোবিদ বা সমাজবিজ্ঞানী, যার নাম আমরা বলবো আর এস উডওয়ার্থ। সে উডওয়ার্থ কি বলেছে? সে উডওয়ার্থ বলেছে যে বংশগতি অর্থাৎ হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, মানে গুণফলের সম্পর্ক, বংশগতি এবং পরিবেশের সম্পর্ক গুণফল। এটা কে বলেছে? আর.এস. উডওয়ার্থ। তিনি বলেছেন যে বংশগতি আর হেরিডিটি সম্পর্ক যোগফলের নয়, তাদের সম্পর্ক গুণফলের সম্পর্ক। কে বলেছে ওটা? আর.এস. উডওয়ার্থ বলেছে। এটা কিন্তু পরীক্ষায় লক্ষ্য করা যায় যে গুণফলের রিলেশনটা কে বলেছে? গুণফলের রিলেশনটা বলেছেন আর.এস. উডওয়ার্থ। বংশগতি গুণিত পরিবেশ। এরপর আমি চলো কিছু বংশগতির প্রভাব নিয়ে আলোচনা করি, কিছু পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করি। প্রথমে আমি আলোচনা করছি বংশগতি নিয়ে, ঠিক আছে? ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে বংশগতির প্রভাব। বংশগতির প্রভাব, বংশগতির প্রভাব কি? কিছু কিছু মনোবিজ্ঞানী আছে যারা মনে করেছেন যে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে এই বংশগতির প্রভাবটা বেশি, পরিবেশের প্রভাবটা কম। কিছু কিছু মনোবিজ্ঞানী মনে করেছেন যে বংশগতির প্রভাবটা বেশি, পরিবেশের প্রভাবটা কম। কিছু কিছু মনে করেছেন। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম আছে, ওনার কিন্তু বলেছেন। আচ্ছা, আবার কিছু কিছু কি বলেছেন? তাহলে এখন আমি বংশগতির যারা যারা বলেছে, এই যেসব মানুষগুলা, তারা কিন্তু কিছু কিছু প্রশ্ন, এখানে কিছু কিছু টপিক দিয়েছে, যে টপিকগুলো তোমরা কিন্তু পরীক্ষায় লক্ষ্য করা যায়। দাঁড়াও, তো যে টপিকগুলো লক্ষ্য করা যায়, 55। আচ্ছা, যারা মানে যেসব মানুষগুলো বলেছে যে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি, তারা কে কে? বা এরকম পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা বিকাশের ক্ষেত্রে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে যে বংশগতির প্রভাবটা বেশি, কোন কোন মনোবিজ্ঞানী বলেছেন, তাদের নাম কি? তাহলে তাদের নাম হচ্ছে কি, 1 নম্বরে লেখো, সেটা আছে গ্যালটন। ই বলেছে যে না, বংশ বংশ ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে সবার বেশি অবদান বংশগতির। তাহলে যারা বংশগতির বলেছে ওই বিজ্ঞানীদের নাম 1 নম্বর হচ্ছে গ্যালটন, 2 নম্বর হচ্ছে গোডার্ড, গ্যালটন, গোডার্ড। তারপর হচ্ছে টারম্যান, এগুলো পরীক্ষায় পড়ে, টারম্যান। তারপর আমরা বলবো টারম্যানের পর দাঁড়াও, কি হলো টারম্যান? আচ্ছা, টারম্যান হয়েছে কেমন হচ্ছে, দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, টারম্যান। আর নিউম্যান, এটাও কিন্তু এক্সাম করছে। নিউম্যানও বলেছে যে না, বংশগতির প্রভাব বেশি। আচ্ছা, আরেকজন নাম যেটা বারবার পড়ছে, এগুলো জানলেই হবে। কি কি বললাম? গ্যালটন বললাম, গোডার্ড বললাম, ডাগডেল বললাম, টারম্যান বললাম, আর নিউম্যান বললাম। ঠিক আছে, এইগুলা কি বলেছে? এই মানুষগুলা সবসময় বলেছে যে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি। বংশগতির উপর বেশি গুরুত্ব দিয়েছে এই মানুষগুলা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর আলোচনা করা যাক একটু। আচ্ছা, ইনারা বলেছেন। এরপর পরীক্ষা কি বিষয়গুলো, আচ্ছা এইগুলা এক্সামে আসে, সেগুলা তো বললাম।
এরপর যে বিষয়টা এক্সামে লক্ষ্য করা যায় সেটা যেটা তোমরা সবাই জানো যে আমাদের মোট 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। এটা কিন্তু এক্সামে আসে বারবার, এটা মনে রাখবে। যেগুলো আসে আমি সেগুলো বলে দিচ্ছি। 23 জোড়া হলো বা 46টা ক্রোমোজোম কিন্তু আমাদের রয়েছে। এটাও এক্সামে লক্ষ্য করা যায়। মানে এইখান থেকে কি কি প্রশ্ন আছে সেগুলো আমি বলে দিচ্ছি। আর কি আছে এইখানে, আচ্ছা আরো প্রশ্ন আছে যেটা যে মনে করো কোন জিনিসগুলো দেখে বুঝতে পারবে তোমরা যে একটা এগুলো আছে বংশগতির প্রভাব। কোন জিনিসগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এগুলো বংশগতির প্রভাব? তোমরা কোন জিনিসগুলো দেখে বুঝতে পারবে? এইরকম প্রশ্ন আছে। মনে করো চুলের কালার দেখে বুঝতে পারবে এটা বংশগতির প্রভাব। হুম, আচ্ছা মুখের গঠন দেখে বুঝতে পারবে, উচ্চতা দেখে বুঝতে পারবে, আঙুলের ছাপ দেখে বুঝতে পারবে, গায়ের রং দেখে বুঝতে পারবে। এরকম প্রশ্ন পড়বে যে কোনগুলা বংশগতির প্রভাব। তখন তোমরা বলবে যে শরীরের গঠন, এগুলো এগুলো শরীরের গঠনটা বংশগতির প্রভাব। আমার বাবা যেমন দেখতে হবে সেরকমই আমি দেখতে হবো, বাবা মায়ের মতন। আমার বাবার যেমন চুল হবে সেরকম, বাবা মায়ের যেমন চুল হবে আমার সেরকম চুল হবে। অর্থাৎ এইগুলা কি, এইগুলো বংশগতির প্রভাব কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এরকম প্রশ্ন পড়ে যে একটা প্রশ্ন হবে যে শিশুটার চুলগুলা কোঁকড়ানো 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 কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই যে চুলের কোঁকড়ানো, এটা কিসের প্রভাব? এটা বংশগতির প্রভাব না এটা পরিবেশের প্রভাব? তখন তোমাদেরকে উত্তর দিতে হবে যে এটা নিশ্চয়ই বংশগতির প্রভাব। তারপর আরো এরকম প্রশ্ন পড়বে যে মনে করো ওর বাবার কিন্তু কি ছিল, ওর কোনো জেনেটিক রোগ ছিল। একটা শিশু সে ক্লাস 4-এ পড়াশোনা করছে, কিন্তু সেই শিশুটার কি একটা জেনেটিক রোগ ধরা পড়েছে। এই জেনেটিক রোগটা এটা বংশগতির প্রভাব না এটা পরিবেশের প্রভাব? তখন তোমরা কি বলবে যে এটা বংশগতির প্রভাব, কারণ বংশগতির প্রভাবে কিন্তু জেনেটিক রোগটা হয়। বংশ কিছু কিছু রোগ আছে যেগুলো বংশ, একটা বংশ থেকে আরেকটা বংশ বয়ে নিয়ে যায়। সেরকম কিছু রোগ আছে কিনা, যেমন কি বলবো আমরা, যক্ষা রোগটাও অনেকে ওরকম বলে, হেমোফেলিয়া, এগুলো বলে। তারপর আরো একটা কি, যেসব মানে জিন বাহিত যেসব রোগ ওইগুলো যদি, জিন বাহিত যে রোগগুলা সেগুলো যদি তোমাদের এক্সামে দেয়, একটা শিশু ক্লাস 4-এ পড়াশোনা করছে, তার শরীর একদিন খারাপ হয়ে গেল, তখন শিক্ষক মহাশয় টেস্ট করলেন এবং টেস্ট করে দেখলেন যে তার মধ্যে কিন্তু এমন একটা রোগ মানে রোগ, ব্লাড টেস্ট করে দেখা গেল যে শিশুটার মধ্যে এমন একটা রোগ পাওয়া গেছে যে রোগটা কিন্তু যে বংশগতি বাহক, অর্থাৎ জেনেটিক রোগ। অর্থাৎ এই যে রোগটা পাওয়া গেল সেই রোগটা কি বংশগতির প্রভাব না পরিবেশের প্রভাব? তখন তোমাদেরকে উত্তর দিতে হবে বংশগতির প্রভাব। আরো এরকম খুব প্রশ্ন দেখা যাবে যে একটা বাবা, একজন স্টুডেন্ট বা একটা ছেলে ক্লাস 3-তে পড়াশোনা করছে, তার তার মাথায় একটা কি আছে, তার মাথার মধ্যে একটা দাগ রয়েছে, সাদা একটা দাগ রয়েছে। তাহলে এই সাদা দাগটা, সেই সাদা দাগটা, সেই দাগটা কিন্তু আমি যখন ছেলেটাকে প্রশ্ন করা হলো তখন ছেলেটা উত্তর দিল যে আমার এই দাগটা জন্মগত ভাবে রয়েছে। তাহলে এই যে দাগটা, এটা কি হতে পারে? এটা বংশগতির প্রভাব হতে পারে না এটা পরিবেশের প্রভাব হতে পারে? উত্তর দিতে হবে এটা বংশগতির প্রভাব হতে পারে। কেন? কারণ হয়তো এরকম দাগ দেখবে ওর পূর্বপুরুষের মধ্যে কারো ছিল, অথবা তার বাবার এরকম দাগ ছিল, অথবা তার মায়ের কোনো এরকম দাগ ছিল। অর্থাৎ কি আরো এরকম প্রশ্ন হতে পারে, কোন একটা শিশু ক্লাস 2-এ পড়াশোনা করছে, তার চোখগুলা একটু গোলাপি গোলাপি ভাব রয়েছে। অর্থাৎ তার যে চোখের এই যে কালার, যে গোলাপি গোলাপি ভাব বা নীল নীল ভাব বা কালো কালো ভাব, তার শরীরের মধ্যে কোনো কিছু, এই যে ভাবগুলো, এগুলো কিসের প্রভাব? বংশগতির প্রভাব না জেনেটিকের প্রভাব? তখন তোমাকে উত্তর এই বংশগতির প্রভাব না পরিবেশের প্রভাব? তখন তোমাদেরকে উত্তর দিতে হবে এগুলো কিন্তু পরিবেশের প্রভাব। তাহলে প্রথমে শরীরের গঠন যদি নিয়ে যদি কোনো প্রশ্ন পড়ে সেটাও বলবে এটা বংশগতির প্রভাব। আর যদি কোনো জেনেটিক রোগের নিয়ে প্রশ্ন পড়ে সেটাও বলবে, মানে সেগুলা নিয়ে যদি প্রশ্ন করে যে এই রোগটা পরিবেশের প্রভাব না বংশগতির প্রভাব, তখন তোমরা কিন্তু উত্তর দেবে এটা বংশগতির প্রভাব। নেক্সট, এখান থেকে আর কোনো প্রশ্ন পড়বে না। ঠিক আছে, এরপরে চলে যাও, সেটা হচ্ছে এখন বংশগতির প্রভাব বললাম। বংশগতি নিয়ে আলোচনা করলাম। এরপর আমি আলোচনা করব যে ব্যক্তিগত বৈষম্যে পরিবেশের প্রভাব। ব্যক্তিগত বৈষম্যে পরিবেশের প্রভাব, ঠিক আছে, পরিবেশের প্রভাব। তো ব্যক্তিগত বৈষম্য পরিবেশের প্রভাব এ বিষয়ে যারা মানে পরিবেশবাদী, যারা পরিবেশের উপর জোর দিয়েছেন,
তারা তাদের নামটা কিন্তু অনেক সময় পরীক্ষার হলে কিন্তু পড়ে, মানে পরীক্ষাতে লক্ষ্য করা যে কারা পরিবেশের উপর জোর দিয়েছে। হ্যাঁ, ওনারা হলেন, আচ্ছা পরিবেশের উপর জোর দিয়েছে কারা? 1 নম্বর লেখো ওয়াটসন। ওয়াটসন এই কিন্তু পরিবেশবাদী, এই পরিবেশের উপর জোর দিয়েছে যে ব্যক্তিগত বৈষম্যে পরিবেশের প্রভাব বেশি। 1 নম্বর হচ্ছে ওয়াটসন, 2 নম্বর হচ্ছে ক্যাটেল, ক্যাটেল ক্যাটেল 3 নম্বর হচ্ছে বারবারা বার্কস, বারবারা বার্কস, বারবারা বার্কস, বারবারা বার্কস, ওয়াক্কার কোয়েরাব দন্তস্ব বার্কস, বারবারা বার্কস। 4 নম্বরটা খুব এক্সামে পড়ার সম্ভাবনা, সেটা হচ্ছে মেদিনীপুরের নেকড়ে শিশুর উপর পরীক্ষা। মেদিনীপুরের নেকড়ে শিশুর উপর পরীক্ষা, আমি বলেছিলাম এটা মেদিনীপুর, সে মেদিনীপুরের নেকড়ে শিশুর উপর পরীক্ষা। আচ্ছা 4 নম্বর। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে গ্লাডিস ও হেলেনের জীবন ইতিহাস। গ্লাডিস ও হেলেনের জীবন ইতিহাস, গ্লাডিস ও হেলেনের জীবন ইতিহাস, এগুলো হচ্ছে পরিবেশবাদীদের মধ্যে। আমি এগুলো বললাম, প্রথম বললাম ওয়াটসন, এটা বারবার এক্সামে পড়ে। হ্যাঁ, স্যার 5 নাম্বার বলুন বলুন কোনটা বলবো? 5 নাম্বারটা আই প্রথম রিপিট, থেকে একবার সবটা বলুন। I repeat from first to last. Okay, don't worry, listen very. আচ্ছা, first one is Watson. Okay, next হচ্ছে ইস্টার ব্রুক, ইস্টার ব্রুক। Number 3 ক্যাটেল, number 3 ক্যাটেল। Number 4 বারবারা বার্কস, বারবারা বার্কস, BARK, BARK, বার্ক অ্যাপোস্ট্রফি এস, বার্কস। নম্বর 4 বা নম্বর 5 যাই হোক না কেন, মেদিনীপুরের নেকড়ে শিশুর উপর পরীক্ষা, মেদিনীপুরের নেকড়ে শিশুর উপর পরীক্ষা। নম্বর 6 হচ্ছে গ্লাডিস ও হেলেনের জীবন ইতিহাস, গ্লাডিস ও হেলেনের, লিখে দিচ্ছি দাঁড়াও, গ্লাডিস, গ্লাডিস ও হেলেন, গ্লাডিস ও হেলেন, গ্লাডিস ও হেলেনের জীবন ইতিহাস। এইগুলা কি হচ্ছে পরিবেশবাদীদের মধ্যে, এগুলা কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, ওয়াটসনের প্রশ্ন পড়ে, ওয়াটসন কি, ওয়াটসন বলেছিল, উক্তিটা কি ওয়াটসনের, যে আমাকে 1 ডজন স্বাস্থ্যবান শিশু দাও এবং আমার ইচ্ছে মতো তাদের গড়ে তোলার একটা সুযোগ দাও। আমি নিশ্চিত করে বলতে পারি তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আমি আমার ইচ্ছে মতো যে কোনো শ্রেণীর মানুষ গড়ে তুলবো। এটা কে বলছে? ওয়াটসন বলেছে, আমাকে 1 ডজন শিশু দাও, আমাকে নিজের মতন গড়তে দাও, তোমরা যাকে যেটা বলবে আমি তাকে সেটা বানিয়ে দেবো, যাকে ইঞ্জিনিয়ার বলবে ইঞ্জিনিয়ার বানিয়ে দেবো, যাকে ডাক্তার বলবে ডাক্তার বানিয়ে দেবো, যাকে যেটা বলবে সেটা আমি বানিয়ে দেবো। অর্থাৎ ওয়াটসন হচ্ছে একজন কট্টর পরিবেশবাদী। আচ্ছা, মেদিনীপুরের পরীক্ষাটা একটু শুনো, কারণ মেদিনীপুরটা আমাদের জেলার মধ্যে। ও কি হয়েছিল যে, আচ্ছা মেদিনীপুরের একজন মিশনারি 2টা শিশুর সন্ধান পান যারা নেকড়ের দ্বারা লালিত পালিত হয়েছিল। শিশু দুটি হাত এবং 2 পা দ্বারা চলতো, কাঁচা মাংস খেত, নেকড়ের মতো শব্দ করত। তাদেরকে জঙ্গল থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু একটি শিশু মারা যায় এবং অপর একটা শিশু খুব সহজ জিনিসও শিখতে পারেনি। এই নেকড়ে মানব শিশু পরিবেশবাদীদের মতকেই সমর্থন করে। এর অর্থ হলো শুধু বংশ দ্বারা সূত্রে প্রাপ্ত সহজাত গুণগুলির দ্বারাই মানুষ মানুষ হতে পারে না, একটা সুনির্দিষ্ট পরিবেশ ছাড়া মানুষ জাতি নিজেকে মানুষ বলে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম হয়। দ্যাট মিনস কি কি পাওয়া যায়ছিল মেদিনীপুরের একটা জঙ্গল, কি পাওয়া যায়ছিল, দুটো মানে 2টা মানুষকে পাওয়া যায়ছিল। সেই 2টা মানুষ কি ছিল? সেই 2টা শিশু কি নেকড়ে বাঘের মতন আচরণ করতো। তখন সেই 2টা মানুষকে তুলে নিয়ে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। সেই 2 জনের মধ্যে একটা শিশু কি হয়ে গেল, হসপিটালে যখন অ্যাডমিট করলে মারা গেল। আর একটা শিশুকে চেষ্টা করলো যে মানুষের মতো আচরণ করার, মানুষের মতন খাবার, মানুষের মতন স্নান, মানুষের মতন জামা কাপড় পরার, কিন্তু কিচ্ছু শিশুটা পারলো না, কিচ্ছু করতেই পারতেছিল না, কোনো জিনিস সে শিখতে পারতেছিল না। অর্থাৎ এইখান থেকে বোঝা যাচ্ছে কি, যে পরিবেশ কিন্তু ভীষণ দরকার একটা মানুষকে মানুষ হিসেবে তার অস্তিত্ব দেওয়ার জন্য। ওকে,
হুম, 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 হুম। আচ্ছা, এতদূর ক্লিয়ার, কোনো ডাউট নেই তো? না স্যার। হুম। আচ্ছা, এই পরিবেশের যে প্রভাব, সেই পরিবেশের প্রভাবকে আমরা দু ভাগে আলোচনা করব। একটা কি বলবো, একটা বলবো আভ্যন্তরীণ পরিবেশ, অভ্যন্তরীণ, এটা অভ্যন্তরীণ প্রভাব মানে অভ্যন্তরীণ পরিবেশ। আর একটা কি বলবো আমরা, বাহ্যিক পরিবেশ, অভ্যন্তরীণ বা বাহ্যিক। অভ্যন্তরীণে কি বলবো আমরা, অভ্যন্তরীণ বলবো আমাদের ব্যক্তিগত বৈষম্য দেখা যায়। পরিবেশের যে প্রভাব, সে পরিবেশের প্রভাবকে আমি দুটা ভাগে ভাগ করছি, একটা অভ্যন্তরীণ, একটা একটা বাহ্যিক। অভ্যন্তরীণে কি সব পড়ছে, কোন কোন বিষয়গুলো? অভ্যন্তরীণের মধ্যে যেসব জিনিসটা পড়ছে, সেটা প্রথমে আমি বলবো, সেটা হচ্ছে খাদ্য, ফুড, ফুড হ্যাবিট, খাদ্য। তারপরে হচ্ছে অভ্যন্তরীণ মধ্যে ফিজিক্যাল মানে দৈহিক। তারপরে আসছে মানসিক সুস্থতা, মানসিক সুস্থতা, এই তিনটা জিনিস। খাদ্য মানে কি, দেখো ব্যক্তিগত পার্থক্য ঘটার ক্ষেত্রে আমি কি বললাম, পরিবেশের বললাম, সেই পরিবেশের প্রথমটা আমি অভ্যন্তরীণ নিয়ে আলোচনা করছি, মানে খাদ্য। দেখো, পৃথিবীতে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে খাদ্যের একটা বিরাট বড় ভূমিকা থাকে। যে ছেলে মেয়ে বা যে শিশু খুব ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, তারা কিন্তু সব সময় বিভিন্ন ধরনের পুষ্টি কিন্তু পায়, সব সময় ভালো, যে কোনো পুষ্টি যে কোনো মুহূর্তে তারা পায়। যার ফলে একটা শিশুর কিন্তু যে কোনো ধরনের বিকাশ খুব সহজেই হয়, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, যে কোনো ধরনের। তার একটা বড় ঘরের বা একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে যত জলদি বড় হয়, তার মধ্যে যত জলদি দেখবে সে 10 বছর বয়সে এত সুন্দর তাকে দেখতে মনে হয়, তার খুব সুন্দর ডেভেলপমেন্ট, শরীরটা দেখতে খুব সুন্দর, সবকিছু ভালো হয়। যে ভালো খেতে পাবে, ভালো ভালো পুষ্টি পাবে, তার ব্রেনের ভালো ডেভেলপমেন্ট ঘটবে। আমরা যে গরিব ফ্যামিলির ছেলে, মনে করো সে সকালবেলা কোনোদিন খাবার পায়, কোনোদিন খাবার পায় নাই। যদিও সে খাবার পায়, একজন গরিব ফ্যামিলির ছেলে, সে মনে করো বাসি ভাত পায়। বাসি ভাত মানে আমি বলতে চাইছি তোমাদেরকে, যেটা অনেকে মানে রাত্রিবেলা মনে করো ভাত রান্না হয়েছে, সেই ভাতটা সেদিন একটু বাড়তি হয়ে গেছে, সেই ভাতটা সকালবেলা যে মানে রাত্রিবেলা রান্না করা ভাত সকালবেলা সেই যেহেতু বেড়ে গেছে, সেই ভাতটা আবার সকালবেলা সে একটা পেঁয়াজ দিয়ে কেটে খায়, গরিব ফ্যামিলির ছেলে মেয়ে। তাহলে ওরকম খাওয়া দাওয়া করে একটা ব্রেনের যতটা ডেভেলপমেন্ট ঘটবে, যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির শিশু, সে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে তার বাবা মা বা সার্ভেন্ট, দাদু দিদা, তারা সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে গ্লাসে করে হরলিক্স নিয়ে আসে, বাবা হরলিক্স খাও, কমপ্লেন খাও, আহ, বিভিন্ন ধরনের ফ্রুট ফ্রুট খাও, জুস খাও। তাহলে এত ফ্যাসিলিটি পেয়ে, এতগুলা ফ্যাসিলিটি পেয়ে নিয়ে একটা শিশুর মধ্যে যেরকম ডেভেলপমেন্ট হবে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির শিশুর, আর একটা গরিব ফ্যামিলির যে মানে মিনিমাম খাবারটাও পায় না সকালবেলা, সে মানে রাত্রির বেলার আগে, রাত্রিবেলার খাবার সে পেঁয়াজ কাটা দিয়ে খায়, অনলি পেঁয়াজ বা কোনো চানাচুর বা কিছু দিয়ে সে একটু খাবার খায়। আবার সে দুপুরও ঠিকঠাক খাবার খেতে পায় না পুষ্টিগত, সে হয়তো একটু ভাত পেলো, একটু আলু সিদ্ধ পেয়েছে, রাত্রিবেলাও দেখবে একটা কোনো ভাজা পেয়েছে আর একটু তরকারি পেয়েছে। তাহলে এইভাবে একটা বিরাট রকম কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় এই খাদ্যটা। ঠিক আছে, নিউট্রিয়েন্টস, পুষ্টিটা, পুষ্টিটা বিরাট একটা কিন্তু ব্যক্তিগত বৈষম্য ঘটাতে কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, সেটা কিন্তু এটা কিন্তু প্রমাণিত, তোমরা দেখিয়ে নেবে। কারণ ব্রেনে কাজ করার জন্য এই যে পড়াশোনা, এই যে তোমাদেরকে আমি এতক্ষণ পড়াচ্ছি, পড়ানোর পর আমার খিদায় ছটপট ছটপট হয়, কেন হয়? এইটাও একটা পরিশ্রম। এরপর আমি, তাহলে যখন তুমি খাদ্যটা পাবে না, তুমি পরিশ্রম করবে, তোমার কিন্তু সব ডেভেলপমেন্ট ঘটবে না। তাহলে ফুড একটা ব্যক্তিগত বৈষম্য, বিরাট রকম খাদ্য, একটা মানে পুষ্টিকর খাদ্য ব্যক্তিগত বৈষম্যের ঘটানোর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম দুটো পরিবারের সন্তানদের মধ্যে, একটা গরিব পরিবারের সন্তানদের, একটা ধনী পরিবারের সন্তানদের। ধনী পরিবারের সন্তান সব রকমের পুষ্টি পায়, গরিব পরিবারের সন্তান কোন রকম কিন্তু খাবার পায় না। যার ফলে একটা গরিব পরিবারের সন্তানের বা গরিব পরিবারের একটা শিশুর সেরকম কিন্তু ব্যক্তিগত বিকাশ ঘটিবে নাই একটা গরিব ফ্যামিলির স্টুডেন্ট শিশুর মধ্যে। কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের শিশুর একটা বিরাট বড় আহ
যে কোনো ধরনের একটা ডেভেলপমেন্ট বা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট ঘটে, যার পরে কি একটা গরিব ঘরের শিশু একটা বড় সম্ভ্রান্ত ফ্যামিলি শিশুর কিন্তু এই ব্যক্তিগত ক্ষেত্রে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। ফুডটা বোঝা গেছে। এরপর আসছে দৈহিক। হ্যাঁ, দৈহিক ক্ষেত্রে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। দৈহিক ক্ষেত্রে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা শিশুর যার দেহের মধ্যে বিরাট দেহের শক্তপোক্ত, বিরাট হাইট, উচ্চতা এরকম যার মধ্যে রয়েছে, এরকম অনেক, অর্থাৎ কি দেহটা বুঝে গেছে পৃথিবীতে কোনো মানুষের আরেকটা মানুষের থেকে ফিজিক্যাল থেকে আলাদা হয়েই হয়, এটা বেশি করে বোঝানো কিছু নয়। মানসিক সুস্থতা, অবশ্যই মানসিক সুস্থতা একটা ব্যক্তিগত পার্থক্য কিন্তু তৈরি করে থাকে। ঠিক আছে, মানসিক সুস্থতা একদম দরকার। যদি তুমি মেন্টালি ভালো না তো সুস্থ না থাকো, তাহলে কিন্তু তোমার মধ্যে কোন রকম মানে মানসিক সুস্থতা মানে আমি বলতে চাইছি এটাই যে মনে করো যদি তুমি শারীরিক মানসিক ভাবে সুস্থ চাপমুক্ত যদি না থাকো, তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু মনের অনেক রকম মানে ব্যক্তিগত বিকাশ কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ কিরকম ব্যক্তিগত বিকাশ নয়, ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। কিরকম ভাবে যদি তুমি মানসিক ভাবে সুস্থ না থাকো, দেখো যদি তুমি ডিপ্রেশনে থাকো, যদি তুমি দুশ্চিন্তায় থাকো, যদি তুমি বিরাট বড় প্রবলেমে থাকো, তাহলে তোমার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা ব্যক্তিত্ব ফুটে উঠবে। কিরকম অদ্ভুত রকম ব্যক্তিত্ব ফুটে উঠবে? মনে করো যখন আমরা খুব ডিপ্রেস থাকি, খুব টেনশনে থাকি, খুব চাপে থাকি, তখন আমরা সেই সময় আমরা যে কোনো মানুষের সাথে যদি কথা বলি, আমাদের কথার মধ্যে একটা বিরক্তি ভাব, একটা আলাদা আলাদা আমাদের আচরণটা ফুটে উঠে কি একটা আমরা খুব হিংস্র মানুষ হয়ে যাই। অর্থাৎ এই মানে টেনশন, এই মানসিক অবসাদ, ডিপ্রেশন, এই জিনিসগুলা আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে একটা ব্যাপক ভাবে আমাদেরকে প্রভাব আমাদের উপর চেপে বসে, যার ফলে আমাদের ব্যক্তিগত বৈষম্য ঘটাতে কিন্তু বিরাট পরিমাণে ইয়ারা সাহায্য করে। এই মানসিক অবসাদটা, ডিপ্রেশনটা, মানসিক চাপটা আমাদের কিন্তু ব্যক্তিগত বৈষম্য ঘটাতে কিন্তু সাহায্য করে থাকে। কিরকম? ওই যে আমি উদাহরণটা দিলাম, যখন তুমি খুব ডিপ্রেশনে থাকবে, টেনশনে থাকবে, চাপে থাকবে, তখন কিন্তু তোমার আচরণ সম্পূর্ণ আলাদা হবে অন্যান্য মানুষের থেকে। একটা সুস্থ মানুষের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এটা কিন্তু আশা করি সবাই জানো, আমরা নিজেরা সুস্থ টেনশনে থাকি। নেক্সট হচ্ছে বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশ মানে কি? বাহ্যিক পরিবেশটা আমি অলরেডি পড়া নিয়েছি ওই সময়, মানে যখন না এটা কি পড়ালাম বংশধর আগে পড়ে, এখন তো পরিবেশ পড়াচ্ছে। আচ্ছা, বাহ্যিক পরিবেশটা হচ্ছে দেখো, আভ্যন্তরীণ পরিবেশটা পড়ালাম, এরপর আছে বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশ হচ্ছে কি সেটা দেখো, বাহ্যিক পরিবেশে কি বলবো, একটা বলবো প্রাকৃতিক, হ্যাঁ এটা বলবো প্রাকৃতিক, আর একটা বলবো সাংস্কৃতিক। তো সাংস্কৃতিকটা আমি বলে নিয়েছি, এটা বোঝানোর আর কিছু নাই। বাহ্যিক পরিবেশ একটা বলছে প্রাকৃতিক, একটা আছে সমাজ বা সাংস্কৃতিক। তো যে সমাজ বা সাংস্কৃতিক যেটা আমি বলছি, হ্যাঁ সেই বাহ্যে আগে আমি আলোচনা করছি প্রাকৃতিকটা। প্রাকৃতিক বিষয়টা কি দেখো, পৃথিবীতে এই প্রাকৃতিক বিষয়টা কিন্তু বাহ্যিক যে প্রাকৃতিক বিষয়টা আমাদের ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভাবে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। ব্যক্তিগত পার্থক্য ঘটানোর ক্ষেত্রে এই প্রাকৃতিক বিষয়টা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। কিরকম ভাবে? মনে করো একজন, যেসব মানুষগুলো সমভূমিতে থাকে তাদের মধ্যে আলাদা রকম কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। একই রকম ভাবে যারা মালভূমিতে থাকে তারা কিন্তু আলাদা রকমের তাদের মধ্যে ব্যক্তিগত মানে ব্যক্তিগত তাদের মধ্যে একটা আলাদা রকম তারা আলাদা ধরনের মানুষ হয়। যারা সমভূমিতে বড় হয় তারা আর আলাদা রকমের মানুষ হয়। যারা মালভূমিতে বড় হয় তাদের মধ্যে একটু আলাদা রকম তুমি পার্সোনালিটি দেখতে পাবে। যারা মরুভূমিতে বড় হয় তাদের মধ্যে তুমি আলাদা রকম পার্সোনালিটি দেখতে পাবে। যারা পর্বতে মানে মাল হয় একদম সম্পূর্ণ পার্বত্য অঞ্চলে বড় হয় তাদের মধ্যে আলাদা রকম পার্সোনালিটি লক্ষ্য করা যায়। অর্থাৎ কি এই পরিবেশের উপর ভিত্তি করে কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। এই আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখবে সমভূমির মতন জায়গায় যারা থাকে তাদের ব্যক্তিগত পার্সোনালিটি একরকম, দার্জিলিং এ যারা থাকে পার্বত্য এলাকায় তাদের পার্সোনালিটি একরকম, মরুভূমি অর্থাৎ রাজস্থান দিকে যারা থাকে, মরুভূমিতে যারা থাকে তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা রকম কিন্তু থাকে। একই রকম ভাবে যখন তোমরা শীত প্রধান দেশ যাবে, অর্থাৎ ইউএসএ যাবে বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলো আছে যারা শীত প্রধান কান্ট্রি,
সেই শীত প্রধান কান্ট্রিগুলোতে যখন যাবে তাদের মধ্যে কিন্তু আলাদা রকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারা কিন্তু সবসময় তাদের আলাদা রকম বৈশিষ্ট্য। যদি তুমি ব্রিটিশের লোকগুলাকে তাকাও, ওদের ব্যক্তিগত পার্থক্য আলাদা। আমেরিকার লোকগুলাকে তুমি যদি লক্ষ্য করো, আমেরিকার মানুষগুলাকে, তাদের ব্যক্তিগত পার্থক্য আলাদা। আমাদের পুরুলিয়ার মানুষের ব্যক্তিগত পার্থক্য, মানে ব্যক্তিগত পার্সোনালিটি আমাদের আলাদা। আমরা যতটা ঠান্ডা সহ্য করতে পারি পুরুলিয়ার মানুষ, ততটা আমরা গ্রীষ্ম সহ্য করতে পারি। আমরা যতটা ঠান্ডা সহ্য করতে পারি, ততটা আমরা গ্রীষ্ম সহ্য করতে পারি। একই রকম আমরা লক্ষ্য করি। কিন্তু তুমি দেখো কিছু এই দার্জিলিং এর মানুষ অতটা আর গ্রীষ্ম পায় না, ওরা সব সময় ঠান্ডা পায়। এবার দার্জিলিং এর কোনো মানুষকে যদি আমাদের পুরুলিয়াতে এনে রাখো বা রাজস্থানের ওই থরমরুভূমিতে যদি নিয়ে যাও, সে কিন্তু অতটা সহ্য করতে পারবে না। কারণ ছোটবেলা থেকে একটা দার্জিলিং এর মানুষ ছোটবেলা থেকে বড় হয়েছে একটা শীত প্রধান একটা জায়গায়, যে সব সময় ঠান্ডা। দার্জিলিং কত ঠান্ডা পড়ে, মানে অত গরম পড়ে না, ম্যাক্সিমাম সময় তো ঠান্ডায় থাকে। তাহলে ছোটবেলা থেকে যখন সে ঠান্ডা সহ্য করে বড় হয়েছে, হঠাৎ করে একটা দার্জিলিং এর মানুষকে এমন একটা জায়গায় তুমি রেখে দিচ্ছ যে সব সময় গরম, সব সময় গরম, তার কিন্তু সহ্য করতে অনেক সময় লাগবে। ঠিক আছে। এরপর ইয়ার এই ওদিকে রাজস্থান দিকে যদি দেখো, এই যে রাজস্থানের এই মরুভূমি এলাকায়, সে মরুভূমি এলাকার হয়তো কোন একটা মানুষ যে দিন রাত মানে সারা বছর সে মানে প্রখর গ্রীষ্মের দাউ সে সহ্য করে, সেই মানুষকে যখন তুমি দার্জিলিং এনে রাখি দিবে, তখন সে তার কিন্তু অনেক কষ্ট হবে। কারণ ছোটবেলা থেকে সে বড় এমন পার্সোনালিটি তার তৈরি হয়েছে যে ছোটবেলা থেকে ও গরম সহ্য করতে অভ্যস্ত। কিন্তু ছোটবেলা থেকে সেই পার্সোনালিটি তৈরি হয়েছে, সে গরম সহ্য করতে অভ্যস্ত। এবার হঠাৎ করে যখন তুমি শীত প্রধান জায়গা অর্থাৎ দার্জিলিং এ যখন আমি তাকে রেখে দেবো, তার একটু প্রবলেম হবে। ঠিক আছে। অর্থাৎ এই প্রাকৃতিক পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটার উপর ভিত্তি করে ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায়। ও আমেরিকান মানুষগুলা আমেরিকাতে 3 মাস থেকে 4 মাস গ্রীষ্মকাল থাকে, বাকি 8-9 মাস শীতকালেই থাকে। তাহলে শীত প্রধান দেশ, তাহলে সেইখানে যদি আমরা পুরুলিয়ার মানুষ আমরা যদি যাই, আমাদের কিন্তু সেখানে অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হবে। কারণ আমরা সবসময় গ্রীষ্মই পাই, আমরা পুরুলিয়াতে ম্যাক্সিমাম সময় গ্রীষ্মই থাকে। বা একজন রাজস্থানের যে মানুষ যে সব সময় গ্রীষ্মকাল অনুভব করে, সে যখন একটা শীত প্রধান দেশে যাবে, তার অ্যাডজাস্ট করতে সময় লাগবে। কারণ সেইখানে বড় একটা গ্রীষ্ম প্রধান জায়গায় সে বড় হয়েছে ছোটবেলা থেকে, তার সব ব্যক্তিগত সব জিনিস তৈরি হয়েছে কিসের উপর, অ্যাডজাস্ট করেছে গ্রীষ্ম সহ্য করে। তাহলে তার একটু প্রবলেম হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, এই ক্ষেত্রে আমি বোঝাতে চাইছি এই বিষয়টাই যে প্রকৃতির যে পরিবেশ, সে পরিবেশকে কেন্দ্র করে আমাদের পার্সোনালিটি তৈরি হয়। যেমন দার্জিলিং এর মানুষ যতটা শীত সহ্য করতে পারে, ছোটবেলা থেকে বড় হয়েছে, সে শীতটা বেশি সহ্য করতে পারবে। আমরা পুরুলিয়ার মানুষ, আমরা যতটা গ্রীষ্ম সহ্য করতে পারি, ততটা আমরা শীত সহ্য করতে পারি। সেইভাবে আমরা এখানে বড় হয়েছি, সেরকম পরিবেশ পুরুলিয়াতে লক্ষ্য করা যায়। প্রচুর শীতও পড়ে, প্রচুর গরমও পড়ে। সেরকম ভাবে আমাদের পার্সোনালিটি তৈরি হয়েছে। দার্জিলিং এ যারা আছে তাদের সেরকম পার্সোনালিটি, দার্জিলিং যেরকম পরিবেশ আছে, রাজস্থানে যেরকম পরিবেশ, এখানের উপর ভিত্তি করে রাজস্থানের মানুষ তার পার্সোনালিটি তৈরি হয়েছে। আমেরিকার মানুষ আমেরিকাতে শীত প্রধান দেশ, তাদের সেইরকম আমেরিকাতে তারা বড় হয়েছে, আমেরিকার যেরকম পরিবেশ, সেরকম পরিবেশের উপর ভিত্তি করে তার পার্সোনালিটি তৈরি হয়েছে। বা ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ ব্যক্তিগত বৈষম্যের জন্য প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট, এই ফিজিক্যাল এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি বুঝাতে পারছি। এরপর আসছে সমাজ এবং সাংস্কৃতিক পরিবেশ। এটা আমি অলরেডি বোঝা নিয়েছি। সংস্কৃতিটা এটা বোঝানোর কিছু নয়। লাস্ট একটা টপিক আছে, একটা বিষয় আছে যেটা এমসিকিউ প্রশ্ন আসতেই পারে। না, এটা আমি বলে দিয়েছি। উডসওয়ার্থ এবং মার্কুইস। প্রথমে আমি বলেছিলাম উডসওয়ার্থ বলেছিলাম, কিন্তু এখানে দু লোকের নাম দেখা যাচ্ছে, একটা উডসওয়ার্থ আর মার্কুইস, দু লোকের নামই বলছে মার্কুইস। অনেক বইয়ে একটা বলে মার্কুইস। এরা দু লোক কি বলেছে যে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, পরিবেশ গুণিত এনভায়রনমেন্ট। আমাদের চ্যাপ্টার ক্লোজ। ব্যক্তিগত পার্থক্য চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়ানো কমপ্লিট হলো আমাদের। ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য বাংলাতে, ইংরেজিতে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, চ্যাপ্টারটা কমপ্লিটেড। আমি লাস্টে যে বিষয়টা বললাম, যারা একটু বুঝতে পারলে না তারা একটু বুঝে নাও। সেটা হচ্ছে কি যে হেরিডিটি মানে বংশগতি, আর এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তো এই যে গুণ, এটা গুণ ফলের সম্পর্ক, এটা কে বলেছে? এটা দুজনের নাম কোনো সময় পাওয়া যাচ্ছে, একটা মার্কুইস আর উডওয়ার্থ। আমি আগে বলেছি শুধু উডওয়ার্থ, কিন্তু এখন একটা বই আমি দেখলাম সেখানে কি দেওয়া আছে, মার্কুইসও আছে। অর্থাৎ উডওয়ার্থের সাথে মার্কুইসের নামটা কিন্তু জুড়ে নেবে। আজকে এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা? সঙ্গীতা, প্রত্যুষা,
এনি ডাউট? রূপালী, ধীরেন, খেয়ালি। খেয়ালি বুঝতে পারলে? রেকর্ড গুলো তো থেকে যাবে অবশ্যই। মানে আচ্ছা কেন 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 স্যার, ডিলিট কেন করলে খেয়ালি? প্রবলেম আছে স্যার, ডিলিটেড করলে প্রবলেম আছে, মানে এটা পরে শুনতে হবে আর কি আবার। কেন কেন তুমি বুঝতে পারো না? স্পিড হয়ে গেছে পড়াটা না, স্পিড না, ঠিকই আছে তো, তো। আবার শুনবো আর কি। আচ্ছা খেয়ালি, তুমি কোথা থেকে ক্লাস করছো? আমি লালপুরে থাকি। মানে ইন পুরুলিয়া? হ্যাঁ, ইন পুরুলিয়া। ওকে ওকে। আপার না প্রাইমারি? আপার। বিএড নো? হ্যাঁ। ওকে ঠিক আছে, নো প্রবলেম। আর কারো কোনো অসুবিধা এখান থেকে বলো? সমীরা, প্রত্যুষা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। কোনো প্রশ্ন আছে কারো? মৃন্ময়, কোনো প্রশ্ন আছে নাকি? না স্যার, বুঝলাম। পুরুলিয়া এসো দিন দেখা করবো। হ্যাঁ যাবো আচ্ছা যাবো স্যার, গেলে ফোন করবো। একদম। হুম। আর এই মৃন্ময়, তোমার আপার না প্রাইমারি? আপার স্যার। হ্যাঁ আপার। হ্যাঁ বিএড। বিএড তো সেই সিটেরটা বসো, এরপর আপারটা পাও। আপার ছাড়া হবে না। সিটের যে আপারটা আছে না মৃন্ময়, হ্যাঁ সিটের আপারটা পাস করো। উম, খুব ভালো কেরিয়ার আছে, আমি বলে দিলাম। আপারটা পাস করো। কি সাবজেক্ট তোমার মৃন্ময়? আমার ইংলিশ। ইংলিশ তো ইমিডিয়েট তুমি আপার পাস করো, হেভি কেরিয়ার আছে। চেষ্টা আচ্ছা আর করতেছি স্যার। আর চেষ্টা নাই, পাস করতে হবে, কোনো চেষ্টা নাই, পাস করতে হবে। আমরা পাশে আছি, তুমি পড়াশোনা করো, এরই প্রবলেম গাইড করবো। ওকে। ঠিক আছে। হুম। আর কার কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে। চিত্রা, এনি প্রশ্ন? হুম। রূপালী, রূপালী কে? রূপালী কোনো রেসপন্স দিচ্ছে না, ছেলে না মেয়ে? নাম দি। স্যার আমি রিপ্লাই দিতে পারছিলাম না, অপশনে যাওয়া যাচ্ছিল না। ও, কোথা থেকে ক্লাস করছো বাবা? পুরুলিয়া থেকে। আচ্ছা, পুরুলিয়া থেকে। ডিএড না বিএড? ডিউড। শোনো রূপালী, ব্যাপারটা হচ্ছে কি জানো? ব্যাপারটা হচ্ছে আমি সবার সাথে একটু মানে স্টুডেন্ট গুলার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি, কারণ হ্যাঁ এটা স্যার, তো এই অ্যাপটা প্রথম তো, তাই মানে রিপ্লাই অপশনটা খুঁজেই পাচ্ছিলাম না। না রে বাবা, ব্যাপারটা হচ্ছে কি, যে দেখুন ব্যাপারটা হচ্ছে এটা তো অনলাইন ক্লাস। তাহলে অনলাইন ক্লাসে সবার কে বুঝতে পারলো, আমি যে পড়াচ্ছি, আমি ফিডব্যাকটা না পারলে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, তার জন্য সবার সাথে একটু ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করি, যাতে সবাই সব প্রবলেম বলতে পারে। ডিএড নাকি রূপালী? হ্যাঁ স্যার, আর বুঝতে পেরেছি স্যার, আপনি খুব সুন্দরভাবে বোঝান। না, ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলেই হ্যাঁ স্যার, হলো। আপনি আমার খুব সহজ সরলভাবে বোঝান তো, তাই মানে সহজে বোঝা যায়। না, ওইটাই হচ্ছে ব্যাপার, বুঝলে? কারণ আমাকে একটা আনস্যাটিসফ্যাকশন আমি থাকি, যে আদৌ তোমরা বুঝতে পারছো তো। আর অফলাইন ক্লাস হলে কি হয়, আমি চোখ থেকে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি না। এখানে তো কোনো দেখার অপশন নাই, শুধু আমি ওয়ান ওয়ে পড়েই যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করব, কারণ তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম। হ্যাঁ, কারো পরের যদি দিন কোনো কোন প্রশ্ন, পরের দিন আমি পার্সোনালি এটা শেষ করে দেবো টুকু, ওই আগের দিনে যেটা একটু বাকি আছে। অথবা লার্নিং এর যেটুকু বাকি, লার্নিং এর প্যাভলভ, স্কিনার আর গেস্টাল তত্ত্ব, এই তিনটা তত্ত্ব বাকি আছে, এই তত্ত্বটা একটু শেষ করে দেবো, তারপরে নতুন কিছু শুরু করবো। ওকে। আচ্ছা আচ্ছা, এই কি রূপালী, তোমার এটা প্রথম ক্লাস? হ্যাঁ স্যার, আমি ক্লাসগুলো করি আপনার। না, তুমি কি এটা প্রথম ক্লাস? তোমার ক্লাসে প্রথম দেখছি মনে হয়। না স্যার, আমি তো ক্লাস করি মাঝে আচ্ছা আগে ক্লাসটা করতে পারিনি। আচ্ছা। না, তুমি পুরুলিয়ার কোথা থেকে ক্লাস করছো বলো তো? টাউন থেকে না বাইরে থেকে? পুরুলিয়া তুমি টাউনে, কি এখানে তো বড়োর আমার মেয়ে? তুমি না কি বড়োর স্যার, মেয়ে? আমি ঝাড়খণ্ড থেকে আচ্ছা, পড়াশোনা করেছি। ও, এখন পুরুলিয়াতে থাকো নাকি? হ্যাঁ, পুরুলিয়াতে আছি এখানে,
ভাড়া মানে বাড়ি। টাউনে না বাইরে? হ্যাঁ টাউনে, পুরুলিয়া টাউনে আছে। ওকে ওকে, নো প্রবলেম। তাহলে অফলাইন ক্লাস শুরু করলে তোমরা পাবে। আচ্ছা, তুমি আমাদের খবর পেয়েছো যে আমরা 22 নতুন টেটের আমরা শুরু করেছি? তোমরা জানো এটা? হ্যাঁ যে স্যার। ক্লাস হবে আমাদের। তুমি হ্যাঁ টেট জানি। পাস করেছো কি 22 টেট? না না, 22 ডেটটা পাস করতে পারিনি, একটু যে কি নার্ভাস বাইশ তাহলে ডেট হয়েছিল। মানে, 22 ডেট মানে কোনটা বলুন তো? 2022 যে 22 ডেটটা হয়েছিল। 2022 মানে একটা টেট প্রাইমারি হয়েছিল না ডেটটা? প্রাইমারি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ প্রাইমারি। হ্যাঁ হ্যাঁ। তো ওটাতে আমরা একটা ব্যাচ লঞ্চ করি, মানে 1 তারিখ থেকে আমাদের লঞ্চ হবে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তো যারা যারা ডিএলএড করেছো এবং প্রাইমারি টেস্ট টেট এখনই মানে এখনো পর্যন্ত পাস করোনি, তারা কিন্তু আমাদের এই ব্যাচে, তোমরা যদি হো, তোমরা খুব স্বল্প টাকায় পেয়ে যাবে। তোমাদের খুব জোর 200 থেকে 300 বেশি আমি নিতে, মানে এর বেশি যাবে না, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখি আমাদের টেকনিক্যাল অনেক খরচা মানে হয়ে কি যাচ্ছে ওটা জানো। কি আপনারা ইন্টারভিউটার জন্য ইয়ে করছেন? না, ইন্টারভিউর জন্য নয়, যারা এখনো পর্যন্ত প্রাইমারি টেট পাস করেনি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড আচ্ছা নয়, ওয়েস্ট তাই। বেঙ্গল। হ্যাঁ, তাদের জন্য। যারা এখনো পর্যন্ত ইন্টারভিউ পাস, এই ওয়েস্ট বেঙ্গল টেট পাস করেনি, তাদের জন্য আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে একটা নতুন ব্যাচ আমাদের লঞ্চ হচ্ছে, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল টেট। ওকে? তো তাহলে রূপালী তুমি একটু দেখবে। ডিএডটা রানিং চলছে। হ্যাঁ, আমার ডিএডটা রানিং চলছে। আমি 22-এর টেটটা পাস করেছিলাম, কিন্তু বিএড তো এলাও করলো না, তখন আবার ডিএডে ভর্তি হয়ে গেছি। ভেরি গুড। তাহলে দেখা যাক কি হয়। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে। আর কোনো প্রশ্ন নেই তো? চলো তাহলে। হ্যাঁ। ওকে, রাখছি। হ্যাঁ। হ্যালো স্যার। বলো। হ্যাঁ, বলো বলো। কে ছিল? হ্যালো। কে কিছু বলছিল? কোথায় গেল? হ্যালো। কে কি বলছিল বাবা? মৃন্ময়। হ্যাঁ স্যার। কে কি বলছিল নাকি? ওই কোথায় কি গেল? সুচিত্রা নাকি দেখলাম যেন নামটা। সুচিত্রা? কোথায় গেল তারপর? স্যার শোনা আছে যাচ্ছে? হ্যাঁ, বলো বলো। স্যার বলছিলাম যে মক টেস্টে একটা কোশ্চেন ছিল, যেটা একজন গ্রুপে দিয়েছে, যে কোশ্চেন স্যার দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যেটা হুম হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ আর্লি চাইল্ডহুড। ওটাতে স্যার হুম যেটা প্লে এজ দেওয়া আছে, তো ওটা মানে কনফিউজ লাগছে অনেক। ওটা একটু যদি বুঝিয়ে দিতেন। মানে আর্লি চাইল্ডহুডে তো স্যার প্লে এজেই তো বলা হয়, আর্লি চাইল্ডহুডে তো বাচ্চারা খেলার মাধ্যমে শেখে। এই সময় তো খেলাধুলোই বেশি করে, তো ওটা কিভাবে অ্যান্সার হয়ে গেল যে বিশেষতা নেই, হ্যাঁ মানে নট এ ক্যারেক্টারিস্টিক বলেছে। আচ্ছা, তুমি ওটা আমাকে হোয়াটসঅ্যাপে ইয়া করে দিবে না? আমাদের গ্রুপে দিয়ে দিবে আচ্ছা ঠিক। প্রশ্নটা, না গ্রুপে দেওয়া আছে কি প্রশ্নটা? হ্যাঁ গ্রুপে দেওয়া আছে, একজন দিয়েছে মনে হয়। গ্রুপে দিয়েছে স্যার কবে বলো একজন। না? কবে? আজকে? আজকে। হ্যাঁ আজকে দিয়েছে। উম, আমাদের ইয়া গ্রুপটাই, প্যাড গ্রুপটাই। হ্যাঁ পেড গ্রুপ। কই, আমি তো পাচ্ছি না। একটু স্যার উপর দিকে ওঠাতে হবে, একটু ভিতরে আছে তো। উম, তো এক কাজ করো, তুমি আমাকে ওইটা পাঠাবে একটু, আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি বলে দেবো। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না আমি ওটা। গ্রুপে তুমি দাও না ওটা, দিতে পারবে? হ্যাঁ স্যার এখন গ্রুপে। হ্যাঁ স্যার দিচ্ছি। দাও। এত মেসেজ। স্যার দিয়েছি। দাঁড়াও। ও বাবারে।
which of the following is not a characteristic of early childhood? কোনটা লই? Early childhood, which of the following is not a characteristic of early childhood? কোনটা লই? Bringing age, imitative age, কোনটা নয়, এটা questioning age, play age. উত্তর কোনটা দিয়েছে? স্যার কোনটা উত্তর দিয়েছে? প্লে এজ। এইটা লই বলছে নাকি? হ্যাঁ which of the following is not a characteristic of early childhood? এটা লই play age টা। অনুকরণ করা। খেলনা কি? এটা লই। আর্লি চাইল্ডহুড মানে কত বয়স বলো না? আর্লি চাইল্ডহুড মানে 2 থেকে 6 বছর, বা 2 থেকে আর্লি। কোশ্চেনটা গুগল করেছিলে? ঠিক আছে, কোশ্চেনে তো মনে হয় ভুল আছে। এরকম অপশনটা তো এরকম কোশ্চেনিং এজ, ঠিক আছে, প্রশ্ন করে এরকম। ঠিক আছে, আমি জানি নি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, তারপর নেক্সট দিন আমি আলোচনা করে দেবো। হ্যাঁ সুচিত্রা, বুঝলি? মাথায় থাকবে আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ।